স্বশাসিত দেশে, পরাধীন দেশে এরকম জনগণের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে এরকম ফিতনা এবং ফাসাদ এরকম বিরাট ছিল। ইংরেজরা এটা ভালোভাবেই জানতেন, এটা তারা ম্যানেজ করেছেন ভালোভাবে। শুধু তখন নয়, একটা উদাহরণ দিই, 1857 সনে দিল্লি যখন 4 মাসের জন্য স্বাধীন ছিল বাহাদুর শাহ জাফরের অধীনে, তখন প্রধান সেনাবাহিনী যেটা ইংরেজদেরই সেনাবাহিনী, মিরাট থেকে 30-40 মাইল মার্চ করে যারা রাতারাতি 11ই মে এসে হাজির হলো দিল্লিতে, বাহাদুর শাহ জাফরকে এক ধরনের জবরদস্তি করে বলল আপনি নেতৃত্ব গ্রহণ করুন, না করলে আপনাকে মেরে ফেলবো। বিদ্যা বড় ধন, তাই না? বিদ্যা এই জন্য বড় ধন যে মাঝে মাঝে পৃথক হই। বিদ্যা মানুষকে ঐক্যবদ্ধ করে, কিন্তু আবার বিদ্যার কারণে মানুষ মানুষের কাছ থেকে আলাদা হয়ে যায়, যদিও পৃথক হয় বিদ্যার কারণে। আমি আর কিছু বললাম না। ভাই বড় ধন, সেটাও বিদ্যার কারণে, পৃথক হয় সেও বিদ্যার কারণে। বিদ্যার এখানে দুই ভূমিকা আছে আর কি। তো বিদ্যা কখনো রক্ত হয়, বিদ্যা কখনো বিশেষ জাতের লোক হয়। তো বিদ্যার মধ্যে রক্ত মানে আমরা চাই কি বিদ্যা আলোক ছড়াবে, এটাই তো আমরা চাই। কিন্তু আলোক ছড়াতে গিয়ে সে কিছু কিছু উত্তাপ সঞ্চার করে। ইংরেজিতে একটা কথা আছে, মোর হিট দেন লাইট। আলোকের চেয়ে যখন বিদ্যা বেশি উত্তাপ ছড়ায় তখন সেই বিদ্যা বিপজ্জনক হয়ে উঠতে পারে, অগ্নিকাণ্ড ঘটাতে পারে। বিদ্যা বিপজ্জনক, বিদ্যা বিস্ফোরক। কিন্তু এখানে যে বিদ্যাটা আমরা পেয়েছি এটা খুব প্রয়োজনীয় বিদ্যা, দরকারি বিদ্যা। উপনিবেশের সাহিত্য এবং উপনিবেশের পরের সাহিত্য, সেই জন্য আমাদের একটা মনের মধ্যে একটা দ্বিধা, একটা আরবি শব্দ ব্যবহার করি, একটা ওয়াসওয়াসা রয়ে গেছে আমাদের মধ্যে। আমরা কি করবো, শয়তান মনের মধ্যে এটা তৈরি করে, সেরকম একটা আমাদের মধ্যে অস্পষ্টতা আছে। তো এই যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের এই যে দেশটা, সত্যি আমরা যতই বলি না কেন, একটা সুন্দর শব্দ আমাদের প্রফেসর সাহেব ব্যবহার করেছেন, বেমালুম। বেমালুমটার অনুবাদ করা যায় ইংরেজিতে আনকনশাস। আমি মালুম নাই মানে আমি কনশাস করছি না, এলএম থেকে তৈরি হয়েছে। আর বেমালুম মানে আমি আনকনশাস বা বেমালুম ভাবে আমরা অনেক সত্য কথা বলি। সেটা দেখা যায় কি, আমরা সকলে মিলে আমরা স্বাধীন হয়েছি। আমি সম্প্রতি একটা বই পড়লাম, বাংলা বই, বইয়ের নাম হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস। লিখেছেন বিশ্ববিদ্যালয়ের দুজন শ্রেষ্ঠ অধ্যাপক, একজন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান সদস্য, তার নাম ডক্টর আতফুল হাই শিবলি। তার আরেকজন সহযোগী ডক্টর মাহবুবুর রহমান। এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, হয়তো খুব সিনিয়র অধ্যাপক। এরা কেউ এখন অবসর নিয়েছেন অথবা অবসর নিতে যাচ্ছেন। তাদের বইয়ের নাম বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস। তাতে একটা উপশিরোনাম আছে, লিখে 1772 থেকে 1972। আমরা যে বলি সাংবিধানিক ধারাবাহিকতা, তারা পরিষ্কার বলছে ওয়ারেন হেস্টিংস যে বছর কলকাতায় গভর্নর নিযুক্ত হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে, তার পরের বছর তাকে ইংল্যান্ডের সরকারের তরফ থেকে বলা হলো আপনি এখন সারা ভারতের গভর্নর জেনারেল হবেন। কারণ ইংরেজদের 3টা কেন্দ্র ছিল, একটা ছিল মুম্বাই, তখন বোম্বে বলতো, আর একটা হলো চেন্নাই, যেটা তখন বলতো মাদ্রাজ, আর কলকাতা, তখন ইংরেজরা ক্যালকাটা বলতো। এই 3 জায়গায় 3টা ফ্যাক্টরি দিয়ে তারা তাদের অভিযান শুরু করে। এবং আপনারা জানেন সিরাজউদ্দৌলাকে পরাস্ত করার জন্য অ্যাডমিরাল ওয়াটসন রবার্ট ক্লার্ককে সাহায্য করার জন্য এসেছিলেন মাদ্রাজ থেকে। মাদ্রাজ পূর্ব উপকূলে, বোম্বাই পশ্চিম উপকূলে, আর কলকাতা আরো পূর্বে আমরা জানি। এই যে গভর্নর জেনারেল হেস্টিং যে রাষ্ট্র তৈরি করেছিলেন, বিলেতের পার্লামেন্ট পরের বছরে একটা আইন তৈরি করে, এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট। বিলেতের পার্লামেন্ট থেকে আইন হয়, এটাকে আমরা বলি সচরাচর রেগুলেটিং অ্যাক্ট, ভারত পরিচালনার আইন, কোম্পানি পরিচালনার আইন। সেটা যে রাষ্ট্র গঠন করেছিল, সেটা যে আদালত প্রথা গঠন করেছিল, সেটা এখনো চলছে। যেমন কলকাতায় তারা 1774 থেকে একটা সুপ্রিম কোর্ট তৈরি করে। আবার একই সাথে কোম্পানি আর 2টা কোর্ট চালু করে, একটা নাম হচ্ছে সদর নিজামত আদালত, আর হলো সদর দেওয়ানি আদালত। এগুলো তারা তৈরি করে কি জন্য, বাংলার অন্য অঞ্চলে বিচার বিবেচনা করার জন্য। কলকাতায় বিচার করবে, এটার নাম সুপ্রিম কোর্ট, এখনো সুপ্রিম কোর্ট ভবন আছে। আর অন্য জায়গায় মুর্শিদাবাদে, যেটার পরে তার প্রধান দপ্তর চলে যাবে, ওটাকে দুভাগে ভাগ করা হয়। সদর মানে কেন্দ্রীয়, আর দেওয়ানি মানে আমরা এখন যেটাকে বলবো রাজস্ব এবং অন্যান্য দেওয়ানি বিষয়ে আলাপ করবে। আর একটা হলো নিজামত, মানে এখন আমরা হয়তো ফৌজদারি বলবো। সেই 3টা কোর্ট পাশাপাশি, আমি শুধু উচ্চ আদালতের কথা বলছি, 1861 সন পর্যন্ত চালু ছিল, কার্যকর ছিল। 1861-তে সেটাকে হাইকোর্টে রূপান্তরিত করা হয়, সুপ্রিম কোর্ট বিলুপ্ত করা হয়, দেওয়ানি আদালত বিলুপ্ত করা হয়, সদর দেওয়ানি এবং নিজামত আদালত বিলুপ্ত করা হয়। কিন্তু সেই সময় ওয়ারেন হেস্টিংস যে জেলা আদালত তৈরি করেছিলেন, তার নাম ছিল কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিসি, যেটাকে এখন ঘুরে আমরা ডেপুটি কমিশনার বা ডিসি বলি।
অর্থ বদলে গেছে কিন্তু শব্দগুলো আছে। আমরা একটু পরে বলবো শব্দ এবং তার অর্থের মধ্যে গুরুতর ঘটনা ঘটেছে। তারপরে সেই জেলা আদালতের ক্ষমতা নানাভাবে বিন্যস্ত হয়েছে। যিনি ম্যাজিস্ট্রেট মানে মূল প্রশাসক, তাকে বলা হতো কালেক্টর। তিনি 2 টাকার খাজনা সংগ্রহকারী হিসেবে তিনি কালেক্টর, আর সরকারের ইংরেজিতে যাকে আমরা বলি আইন এবং বিধি এবং ব্যবস্থা, আইন এবং শৃঙ্খলা, ল এন্ড অর্ডার, তার রক্ষক হিসেবে তিনি ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কথাটার অর্থ প্রভু, তাহলে তিনি রাষ্ট্রের প্রভু, রাষ্ট্রের প্রভুর প্রতিনিধি। তার তৃতীয় কাজ কি? তিনি হবেন বিচারক, জেলার জাজ। তাহলে একজনের মধ্যে 3টা ক্ষমতা, ম্যাজিস্ট্রেট, কালেক্টর এবং জেলার জাজ। এই রাষ্ট্র যে ব্রিটিশরা গড়ে তুলেছিল, ইনশাআল্লাহ ব্রিটিশ চলে যাওয়ার 60 বছর পরেও সেই রাষ্ট্র কাঠামো অপরিবর্তিত আছে। এটা হচ্ছে আইনের দিকে বলছি। এবং সমাজ ব্রিটিশ আমলে যারা চালাতো মোটামুটি এখনো তারাই চালাচ্ছেন, কি ভারতে, কি বাংলাদেশে, কি পাকিস্তানে। এমনকি আপনি যুক্তি বাড়িয়ে যেতে পারেন যে দেশ সরাসরি কলোনি হয় নাই, নেপাল অথবা আরো থাইল্যান্ডের মতো দেশ, সেখানেও এক অবস্থা চলে। সেই জন্য বলছি, আমি শুরু করছি প্রফেসর আজমের কথা থেকে। উনি যে বলেন কলোনি নানা প্রকারের, এই প্রবন্ধে সেই জিনিসটা পরিষ্কার করে উল্লেখ করে নাই। এটা ন্যায্য সমালোচনা। কলোনি নানা প্রকারের কেন? কিন্তু সমস্যা হচ্ছে এই সমালোচনা এইটুকু ন্যায্য, কিন্তু তার একটা পর্যায়ে পর দেখবেন এটা আর ন্যায্যতা হারায়, আর ন্যায্যতা থাকে না। যে সমস্ত দেশকে ইংরেজরা কলোনি করতে পারে নাই, যেমন ইরান অথবা শ্যাম দেশ, থাইল্যান্ড অথবা চীনকেও পুরোপুরি করতে পারেনি, সেইগুলির সাথে আমাদের আর বেশি পার্থক্য শেষ পর্যন্ত ছিল না। কিন্তু তারপরেও কোনো পার্থক্য নাই বলা যাবে না। ইংরেজ অর্থনীতিবিদ এবং ইতিহাস লেখক একজন আছেন স্যার জন হিক্স। উনি অর্থনীতি বলে একটা বিষয়ের এক ধরনের পুরস্কার আছে যাকে নোবেল পুরস্কার বলা হয়। 1974 সনে ভদ্রলোক নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার একটা বই আছে এ থিওরি অফ ইকোনমিক হিস্ট্রি। সে বই বেরিয়েছিল 1969 সনে, বেশি আগে নয়। তাতে উনি দেখিয়েছেন কলোনি 2 প্রকারের হয়। কতগুলির নাম হয়েছে স্যাটেলার কলোনি আর কতগুলো ট্রেড কলোনি। যেগুলিতে গিয়ে ইউরোপীয়রা বসবাস শুরু করেছে, আমেরিকায় বসবাস করেছে, তারা কানাডায় করেছে, পার্টলি দক্ষিণ আফ্রিকায় করেছে, অস্ট্রেলিয়ায় করেছে, এগুলিও তাদের কলোনি। ওই দেশগুলোর আদিবাসীদেরকে তারা সম্পূর্ণ উচ্ছেদ করে নিজেরা ক্ষমতা দখল করে নিজেদের রাজ্যের অংশ করে নিয়েছে। এবং পরে দেখা যায় তারাই বিদ্রোহ করে আবার স্বাধীন রাষ্ট্র করেছে, মাতৃভূমি থেকে আলাদা আলাদা হলো এখন তাদের খাতির আছে। নাহলে ব্লেয়ার অথবা তারপরের প্রধানমন্ত্রীর সাথে ওবামার খাতির কি ব্যাখ্যা করবেন কেমনে? বুশের সাথে খাতিরটা ব্যাখ্যা করবেন কেমনে? একটা মিত্রতা আছে, যদিও বা সম্পর্কটা উল্টেছে। এগুলির নাম স্যাটেলার কলোনি, আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত। আর যেগুলো ভারতের মতো জায়গা তারা ব্যবসা করতে এসেছিল, এগুলো ফেলে তারা চলে গেছে। এই যে লিখেছো যোগ রক্ত চুষে পেট ভরেছে, এখন খসে পড়ে গেছে। এখানে একটা সমস্যা আছে, পুরোপুরি পড়ে গেছে কিনা এটা অবশ্য বিচারের বিষয়। কিন্তু এক পেট রক্ত যে খেয়েছে সে বিষয়ে সন্দেহ তো নেই। কিন্তু যোগ আবার মাঝে মাঝে নিজেকে জিন্দা করে ফিরে আসতে পারে। আপনার যোগ জিন্দা হতা হয় হর কারবালা কি বাত আপনি বলতে পারেন। কারবালার পর পর আবার নতুন করে যোগ আসতে পারে। এই জোকের, আমি এই জোককে ইনসান হিসেবে যদি দেখি, এটা জোকের ইনসানিয়াত, এটা জোকের মানবতা। সেই আমাদের কলোনিগুলির নাম স্যার জন হিক্সের ভাষায় আমরা হলাম বাণিজ্যের কলোনি, ট্রেড কলোনি। আমি কোন এক লেখায় অনুবাদ করেছি হাঁটুরে আপনার উপনিবেশ আর কি। আমরা হলাম তাদের হাঁটুরে উপনিবেশ। আসলে উপনিবেশ কথাটা আসছে কেমন? এর মধ্যে দেখেন কিভাবে উপনিবেশ হাজির হয়েছে। প্রফেসর আজম যে বললেন কলোনিয়াল ভাষা কি করে বদলায়, দেখেন শব্দটা আগে ছিল মানুষ যেখানে বাস করে সেটা বাস। এখানে এর আগে যে আমাদের কবি শিকস্তি সাহেব যে কবিতা পড়লেন খুব মজা লাগলো, বাসন থেকে বাসনা। কাজে বাস কথাটা ওইটাই, ভালোবাসার যে বাস, বাস এর বাস সেই বাসই। আমরা বলতাম বাস, বাস থেকে আগে বি লাগালে নি লাগালে নিবাস হয়, তার আগে উপ লাগালে উপনিবাস হয়। শুধু কলকাতার কারণে জিব্বা আমাদের ঘুরে গেল, বাসটা বেশ হয়ে গেল। বেশ মানে বেশভূষার বেশ, কিন্তু এই বাস কিন্তু বাস থেকে আসছে, এটা ছিল উপনিবাস। এই যে উনি বললেন যে ল্যাটিন ভাষায় কলোনোস বলে মানে কৃষক, কিন্তু ল্যাটিন ভাষায় আরো একটা শব্দ আছে কলোন, যে নিজেকে সেটেল করে। যেমন আলজেরিয়াতে গিয়ে বসেছিল ওরা, ওদেরকে কলোন বলা হতো। ফরাসি ভাষায় বলছো পিয়েদ নোয়ার, যারা কালো পা করি করতে বললে আর কি, পা যারা কালা, এদের বলা হতো সেটলার। তারা যুদ্ধের পর 1962 সনে চলে গেল, সে নিয়ে মহাকাণ্ড, 1 মিলিয়নেরও বেশি। আমি বলছি এই যে কলোনিতে যারা এসে থাকতে পারেনি, কিন্তু তারা নামটা কলোনি দিল কেন? কলোন মানে হচ্ছে আপনারা দেখছেন আমাদের জ্যোতি চিহ্নের তালিকায় কোলন বলে একটা চিহ্ন আছে, তারপরে নিচেরটাকে কমা করে দিলে কি হয়? সেমিকোলন হয়। এটা সেই কলোনি। কোলন মানে যেটা ঝুলে থাকছে, যেটা আপন নয়, ঠিক হুবহু নয়। বাড়ি হচ্ছে আপনার হোম, আর বাকি হলো কলোনি। খামার যেটা উপ, এই জন্য উপকথাটা আসছে। এটা ছোট অর্থ নয়, হীন অর্থও বটে। আমরা ছোট কথাটা আদর করে বলি ছোট মানুষ,
কিন্তু ওটা হীন মানুষ নয়। কিন্তু ছোট লোক যখন বলি তখন কথা বদলে যায়, শব্দের অর্থ বদলে ছোট লোক হয়ে যায়, ইতর হয়ে যায়। এখন এই কলোনি আরেকটা আছে, আমাদের পেটের মধ্যে অনেকের কোলন ক্যান্সার হয়, মলদারের উপরের দিকে একটা জায়গা থাকে, এটা কোলন বলে। এটা অন্ত্রের একটা জায়গার নাম, আমরা বলি বৃহদন্ত্র, সেখানেও লোকের অসুখ বিসুখ হয়। তাকে কোলন কথা নানা অর্থ। তো আপনাকে যখন কে কলোনি বানিয়েছে, আপনাকে সে তার চর্চার ক্ষেত্র বানিয়েছে, আপনার পিঠের উপর দিয়ে সে তার টাকা করবে অথবা তার ধন সম্পদ করবে। তো সেইখানে বিপদটা হলো এইটাই। আফ্রিকার যে সমস্ত জায়গায় ওরা গেল, লক্ষ্য করেন কলোনিয়ালদের মধ্যে আরেকটা জিনিস যুক্ত হয়েছে। ও ভালো কথা বলেছে আমাদের বন্ধু আরিয়ন ফ্রান্স পানো থেকে, ও যে কোটেশন দিয়েছে অথবা এমএসএজআর থেকে, সেখানে একটা আমার মনে একটা ভুল বোঝাবুঝির অবকাশ হবে, আমি সেটা আগে একটু পরিষ্কার করার চেষ্টা করি। সর্বশেষ কোটেশন যেটা দিয়েছে সেটা দেখেন আপনারা, ও অনুবাদ করেছে তাড়াতাড়ি করে। কারণ ইহা হাড়ে হাড়ে টের পাইতেছে যে প্রলেতারিয়াত হলো ইতিহাসের নোংরামি, জগতের নোংরামি। এটার মধ্যে এক ধরনের দ্ব্যর্থবোধকতা তৈরি হয়, অর্থাৎ নোংরামিটা বোধ হয় প্রলেতারিয়াত করতেছে, অথবা এমনও হতে পারে জগতে যেহেতু নোংরামি হয়েছে তার ফল হচ্ছে প্রলেতারিয়াত। ফরাসিতে শব্দ আছে মো, MAUX, এভাবে আছে। ইতিহাস যে বর্বরতা তৈরি করেছে, ইতিহাস যে অন্যায় করেছে, যে অবিচার করেছে, তার নিকষিত তার নিকষিত ফলাফল হচ্ছে এই প্রলেতারিয়াত। কিন্তু ওর অনুবাদ থেকে আপনাদের এটা মনে হতে পারে যে প্রলেতারিয়াতে বোধহয় জগতের সমস্ত নোংরামি তৈরি করেছে। নো, প্রলেতারিয়াত নিজে সমস্ত নোংরামি ভোগ করছে। এই কথাটা যদি খেয়াল করি তাহলে অনুবাদটা সঠিক হয়, কিন্তু এই অনুবাদ থেকে হুবহু এই পরামর্শ নাও পেতে পারেন। তা আমি এখন বলি, কলোনিয়ালিজমের মূল কথা হচ্ছে এই 2 নম্বর প্রলেতারিয়াত। 2 নম্বর প্রলেতারিয়াত কেন আপনারা অনেকে বলতে পারেন যে ধন সম্পদ অর্জন করার জন্য চিরকাল মানুষ মানুষকে শোষণ করে এসেছে। এই কথাটা আমি পরিষ্কার বলতে চাই। আমাদের দেশের লোকদেরকে আমরা কম শোষণ করি? আমরা করি না। আমাদের বাড়িতে কাজের লোকদের আমরা কম শোষণ করি? আমাদের কারখানায় আমরা কম শোষণ করি? উপনিবেশ যখন হয় নাই তখনই কি আমরা শোষণ করতাম না? ভারতবর্ষ কি শ্রেণী বিভক্ত, জাতি বিভক্ত ছিল না? মনুর যে ধর্ম, ভারত যে স্বয়ং ভগবত গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন এই বর্ণ ধর্ম, এই জাতি বর্ণ আমি তৈরি করেছি, তোমাকে এটা মানতে হবে। তো বলে তাহলে তোমাকে পাওয়ার আমার কি উপায় নাই? তখন কি উপায়? বলে না, আমাকে পাওয়ার আরো পথ আছে, আমাকে তুমি ভক্তির পথেও পেতে পারো, এটা হচ্ছে বিকল্প পথ। কিন্তু সিরাতুল মুস্তাকিম কি? খাত্র ধর্ম, 4 জাতের ভাগ। মানুষের শোষণের ইতিহাস আমাদের দেশে আছে। কাজে সমস্ত জিনিস উপনিবেশবাদ বলা বোধহয় ঠিক নয়, এটা আমাদের দৃষ্টিকে অন্ধ করে ফেলতে পারে। এ থেকে আপনাদের মনে হইতে পারে আমি বোধহয় উপনিবেশবাদের পক্ষ কালাতে করতে দাঁড়িয়েছি, তিষ্ট ক্ষণকাল। আমি বলছি কি, একটা পাপ আর একটা পাপকে মার্জনা করে না। আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছে, সেই জন্য ইংরেজরা আমাদের উপর আবার পাপ করবে, এটা বলা ঠিক নয়। সম্প্রতি একটা চলচ্চিত্র নিয়ে খুব বিতর্ক হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন। সেই চলচ্চিত্রে একটা বিখ্যাত একজন চরিত্র বলছে যে তাকে পাকিস্তানি সৈন্য বলাৎকার করেছে। কোন এক পর্যায়ে তিনি বলছেন পাকিস্তানি সৈন্যরা আমাকে প্রথম বলাৎকার করেনি। এই অল্প বক্তব্যের মধ্যে বোঝা যায়। এখন আপনি বলতেন মানে নাকি ব্যাপারটা মিথ্যা? ব্যাপারটা মোটেও মিথ্যা নয়। পাকিস্তানি সৈন্যরা বলাৎকার করার আগেও পৃথিবীতে বলাৎকার হয়েছে, পাকিস্তান সৃষ্টির আগেও বলাৎকার হয়েছে, ইংরেজরাও করেছে, অন্য জাতিরাও করেছে। কিন্তু যখন আপনি কোন একটা ইতিহাসের মধ্যে আসেন, যখন একটার পাশাপাশি আরেকটাকে বলেন, দুটাই একসাথে অর্থ তৈরি করে। এর অর্থ 2 হইতে পারে। এটাই হতো চলচ্চিত্রকারদের সৎ উদ্দেশ্য। তারা বলতে চাচ্ছেন যে কি সমস্ত বলাৎকারকে নিন্দা করতে হবে। আমরা বলছি অবশ্যই বলাৎকার মাত্রই নিন্দনীয়, খুনের চেয়েও জঘন্য অপরাধ। কিন্তু যখন দুটাকে পাশাপাশি বলা হয় তখন হঠাৎ করে মনে হয় তাহলে পাকিস্তানিদের বলাৎকারটা বোধহয় অত বেশি নিন্দনীয় নয়, এমন একটা অর্থ হইতে পারে। আমি যে এই যে কথার এবং ভাষার যে দ্ব্যর্থবোধকতা, এর হাত থেকে আমাদের নিস্তার নেই। আমরা যে যার সুবিধা মতো সেটাই শোষণ করতে চাই। মানে প্রলেতারিয়াত হচ্ছে জগতের নোংরামি, অথচ আমি হলো অনুবাদ করতাম জগতের নোংরামের ফল। এটা আপনাদের অবগতির জন্য বলছি, ঘটনাচক্রে এই বইটা আমি অনুবাদ করেছি। আমি ফরাসি অল্প জানি, অত বেশি জানি না, আমাদের ভুল হতে পারে। কিন্তু ফরাসি না জানলেও আপনি ইংরেজিও পড়তে পারেন, পৃথিবীর আরো নানা ভাষায় অনুবাদ হয়েছে, দেখতে পারেন। অনুবাদকরা নানাভাবে অনুবাদ করেছে, আমরা একমাত্র অনুবাদক নই বঙ্গদেশে। এটা সৌভাগ্যের বিষয় যে বঙ্গদেশে এখন অনুবাদ হচ্ছে। কিন্তু আমি প্রফেসর আজমের কথার দিকে ফিরে আসি। তাদের অভিজ্ঞতা আর আমাদের অভিজ্ঞতা মিলবে না। কেন মিলবে না? আমার বক্তব্য হচ্ছে মেলার একটা দিক আছে আর একটা দিক নাই। যখন তৃতীয় বিশ্ব বলে একটা কথা তৈরি হয়েছিল, আপনারা জানেন ল্যাটিন আমেরিকার দেশগুলিও কলোনি ছিল। কবে? ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ শতাব্দীতে। ঊনবিংশ শতাব্দীতে তারা নিজেদের জাতীয় রাষ্ট্র তৈরি করেছে। তার 25-30 বছর আগে মেক্সিকোতে প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হচ্ছে 1810। তার ধরেন
35 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করেছে 1776। তাহলে দেখা যায় দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকায় তারা স্পেন এবং ইংল্যান্ডের এবং পর্তুগালের কলোনি থেকে মুক্ত হয়ে নিজেদের রাষ্ট্র করেছে। নিজেদের রাষ্ট্র করলেও সেখানকার যারা আদিবাসী তাদেরকে তারা কিন্তু এই রাষ্ট্রের মধ্যে জায়গা দেয়নি। এখন তো বলিভিয়াতে একজন আমেরিকান ইন্ডিয়ানের প্রেসিডেন্ট হয়েছে, সেগুলিকে সবসময় ব্যতিক্রম হিসেবে দেখতে হবে। নিয়মটা হচ্ছে ইউরোপীয় সাদাদের বংশধরাই সেখানে রাষ্ট্র করেছে। আর আমাদের এখানে মানে আমাদের মধ্যে বলতে ভারতবর্ষের বা দক্ষিণ এশিয়া বলেন আজকাল, আমি পুরনো শব্দটাই পছন্দ করি, ভারতবর্ষ বলতে আমার কোনো লজ্জাবোধ নাই। আমি সংখ্যালঘু সংখ্যাগুরু বলি না, হিন্দু মুসলমান বলার মধ্যে আমি কোনো লজ্জার বা খোদ কারণ দেখি না। আমি সেভাবেই বলবো আপনাদের অনুমতি নিয়ে। আমাদের পুরনো ভারতবর্ষে যে সরকারগুলো ছিল ইংরেজরা আসার আগে, সেই সরকারগুলিকে বিদেশি বলার একটা চেষ্টা ইংরেজরা করেছে। কিন্তু এখানে আমাদের একটা জাজ করার বিষয় আছে, তাহলে তাদেরকে বিদেশি বলবো কোন অর্থে? শুধু ইংরেজরা করেনি, ইংরেজদের শাসনের মাধ্যমে যারা উপকৃত হয়েছে আমাদের দেশের লোকেরা, তারাও তাদের বিদেশি শাসন বলেছে। নাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথার কোনো অর্থ হতে পারে না 700 বছরের বিদেশি শাসন। এটা রবীন্দ্রনাথ বাল্য বয়সে বলেছেন, বৃদ্ধ বয়সে সংশোধন করেছেন, এমন কোনো উদাহরণ আমার কাছে নাই। বাংলা বিভাগের মাননীয় কোনো ছাত্র অথবা কোনো শিক্ষক যদি আমাকে দেখিয়ে দেন রবীন্দ্রনাথ কোথাও এটা বলেন নাই, তাহলে ভালো হবে। মানে কখন প্রত্যাহার করে নিয়েছেন। শুধু রবীন্দ্রনাথ নয়, রাজেন্দ্রলাল মিত্র, বঙ্কিমের কথা সকলেই জানেন বলে আমি বলছি না, আপনি তাদের সবার লেখাতে দেখেন, এটা বলে 700 বছরের বিদেশি শাসন। তাতে দেখা যায় ইংরেজ শাসনকে তারা সাঙ্গীকরণ করে নিয়েছেন, অর্থাৎ ইংরেজের দৃষ্টিভঙ্গি থেকে তারা কথা বলছেন। এই অবস্থায় এই দেশ বিভক্ত হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমাদের দেশকে ইংরেজরা শাসন করেছে একটা মূলনীতির উপর ভিত্তি করে, যে এই দেশের জাতির মধ্যে বিরোধ আছে, হিন্দু এবং মুসলমানের মধ্যে বিরোধ আছে, তাদের ভাষার মধ্যে বিরোধ আছে, তাদের ধর্মের মধ্যে বিরোধ আছে। কারণ ভারত একটা মহাদেশ। আপনি খেয়াল করেন না 1857 সনের বিদ্রোহ ভারতের সর্বত্র হয়নি, শুধু উত্তর ভারতে হয়েছিল, আমরা প্রায় বলি। সেই জন্য ইংরেজরা বলে জাতীয় বিদ্রোহ নয়, যেহেতু সারা ভারতে হয়নি। দক্ষিণ ভারত চুপচাপ ছিল, বাংলার বুদ্ধিজীবীরা আমাদের সাথে সহযোগিতা করেছেন, এবং বাংলাদেশের কয়েকটা হিন্দুস্তানি সৈন্য ছাড়া ঢাকা, চট্টগ্রাম প্রভৃতি এলাকায় আর কেউ বিদ্রোহ করেনি, জনগণের বিদ্রোহ যোগ দেয়নি। সুতরাং এই বিদ্রোহ জাতীয় ছিল না। কিন্তু এই বিদ্রোহে ইংরেজদের তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, যিনি নিয়োজিত পেয়েছিলেন লর্ড ডালহৌসির পরে 1856 সনে। তিনি বিদ্রোহ চলার সময় যে বিবৃতি দিচ্ছেন তাতে বলছেন, এই উত্তর প্রদেশে যে তৎকালে অযোধ্যার আশপাশে লখনৌ, অযোধ্যা, রায়বেরেলি পর্যন্ত এই এলাকায় উনি বলছেন প্রত্যেকটা বাড়ি থেকেই একজন লোক যুদ্ধে যোগ দিয়েছে, তারা সিপাহীদের আত্মীয়। এবং মজা যে সিপাহীদের বেশিরভাগই বর্ণ হিন্দু, কাস্ট হিন্দু, ব্রাহ্মণ। আমি আপনাদের সত্য সংখ্যা তত্ত্ব অল্প দিব। তারপর উনি বলছেন, not only that everyone, a man from every family has joined this rebellion, it is virtually a lawless country. আচ্ছা, আপনাদের একটা আন্দাজ করতে হবে কত লোক বিদ্রোহে যোগ দিয়েছিল। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা আন্দোলন বলি যে আমাদের দেশে কতজন মুক্তিযোদ্ধা হয়েছিল। সেই সময় বেঙ্গল আর্মির লোক সংখ্যা ছিল, ইংরেজদের অধীনে যে বেঙ্গল আর্মি বলে, তাতে প্রায় 2.5 লাখ সৈন্য ছিল। আমি হিসাব করে দেখেছি, প্রথম দফায় 70 লাখ করে প্রায় 1,20,000 থেকে 30,000 সৈনিক সরাসরি যুদ্ধে যোগ দিয়েছিল। অন্যরা কিন্তু ইংরেজদের জন্য চুপচাপ ছিল। সবাই যুদ্ধে যোগ দিয়েছে কথাটা ঠিক নয়, কিন্তু যে এলাকার লোকেরা যুদ্ধে যোগ দিয়েছে সেই এলাকাটা যোগ করলে কত বড় হয় খেয়াল করছেন? অযোধ্যা সেই অংশটা পেশোয়ার পর্যন্ত, তৎকালে এটাকে বেঙ্গল প্রেসিডেন্সির অংশ বলা হতো। তার থেকে পরে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার তৈরি করা হয়। তার মিলিত এলাকা আজকে ইউরোপের জার্মানি এবং ফ্রান্সের মিলিত এলাকার চেয়ে বড় ছিল। ভারত ছোট দেশ নয়, অর্থাৎ এত বড় এলাকা বিদ্রোহ হওয়া সত্ত্বেও এটাকে জাতীয় বিদ্রোহ ইংরেজরা বলতে রাজি না, যেহেতু সারা ভারতে হয়নি, দক্ষিণ ভারত চুপ ছিল। কিন্তু দক্ষিণ ভারতের এক পণ্ডিত একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে কে রাজায়ন। 1971 এই বইটা বের হয়। সেই বইয়ের নাম হচ্ছে দ্য সাউথ ইন্ডিয়ান রিবেলিয়ন। তাতে উনি দেখাচ্ছেন সাউথ ইন্ডিয়া, উনি মাদুরাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। সেইখানে যে একটা বিদ্রোহ ছিল তখন উত্তর ভারতের লোক মোটেও অংশগ্রহণ করেনি। জওহরলাল নেহরুর বইতে দেখবেন, ডিসকভারি অফ ইন্ডিয়া, অটোবায়োগ্রাফি ইত্যাদিতে বলছেন যে তিনি তথাকথিত আদিবাসী এবং উপজাতীয়দের বিরুদ্ধে অভিযোগ করছেন, আমরা যখন ইংরেজদের বিরুদ্ধে প্রাণ বাজি রেখে লড়াই করছি, আমি জেল কেটেছি 14 বছর। নেহরু বলছেন আমাদের যুদ্ধে উপজাতীয়রা কোনো সহযোগিতা করেনি, মানে কারা? সাঁওতাল, গারো ইত্যাদিরা। কিন্তু আমি নেহরুকে জিজ্ঞেস করতে চাই যে যখন 1855 সনে 1857 সনে বাংলাদেশের সাঁওতালরা বিদ্রোহ করেছিল ইংরেজদের বিরুদ্ধে, দামনি কোহে, অর্থাৎ কোহে পাহাড়ের আঁচলে, দামন মানে এখানে আঁচল, সেই অঞ্চলে যেটা এখন ছোটনাগপুর দিকে, ওইখানে ছত্তিশগড় এলাকার সাথে জড়িত, তখন বাংলার বাবুরাই ছিল ইংরেজদের প্রধান সহায়ক। সাঁওতাল বা খেরওয়ালদের বিদ্রোহের প্রধান টার্গেট শুধু ইংরেজরা ছিল না, বাঙাল বাবুরাও ছিলেন। সেই বাঙাল বাবুরা তো তাদেরকে সহযোগিতা করেননি।
নরঞ্জিত গুহ যে বই লিখেছেন, যাকে আমরা প্রশংসা করি, এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পেজেন্ট ইনসার্জেন্সি, সেখানে তিনি সাঁওতালদের পেজেন্ট হিসেবে গণ্য করেছেন। দেখা যায় তখন মধ্যবিত্তরা পেজেন্টদের সহায়তা করেনি। 1947 সালে যখন সেই পেজেন্টরা মধ্যবিত্তদের সহযোগিতা করছে না, তখন নেহরু বাবু অভিযোগ করছেন। আমার বক্তব্য হচ্ছে, ঔপনিবেশিত দেশে, পরাধীন দেশে এরকম জনগণের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে এরকম ফেতনা এবং ফ্যাসাদ এরকম বিরাট ছিল। ইংরেজরা এটা ভালোভাবেই জানতেন, এটা তারা ম্যানেজ করেছেন ভালোভাবে। শুধু তখন নয়, একটা উদাহরণ দিই। 1857 সনে দিল্লি যখন 4 মাসের জন্য স্বাধীন ছিল বাহাদুর শাহ জাফরের অধীনে, তখন প্রধান সেনাবাহিনী, যেটা ইংরেজদেরই সেনাবাহিনী, মিরাট থেকে 30-40 মাইল মার্চ করে যারা রাতারাতি 11ই মে এসে হাজির হলো দিল্লিতে, বাহাদুর শাহ জাফরকে এক ধরনের জবরদস্তি করে বলল, আপনি নেতৃত্ব গ্রহণ করুন, না করলে আপনাকে মেরে ফেলবো প্রায়। তিনি দয়া করে করলেন গ্রহণ। 4 মাস পর্যন্ত দিল্লির শাসন কেমন করে চলেছিল? বাহাদুর শাহের অর্ডার ছিল নাম কা ওয়াস্তে, চলেছিল সৈনিকদের কমিটির মাধ্যমে, সৈনিক এবং জনগণের কমিটির মাধ্যমে। তখন ইংরেজরা আপ্রাণ চেষ্টা করেছে দিল্লিকে ভিতর থেকে ভেঙে ফেলতে। এটা আশ্চর্যজনক যে আপনারা দেখবেন দিল্লির মেয়েরাও লড়াই করে করে প্রাণ দিয়েছে অস্ত্র হাতে। ওদেরকে বীরাঙ্গনা বলা যাবে না, ওদের বলতে হবে মুক্তিযোদ্ধা। বাংলাদেশে আমরা কুদেতাটা করেছি যে মেয়েরা মুক্তিযোদ্ধা হয়েছে বন্দুক হাতে গিয়ে, যখন পাকিস্তানি সৈন্যের হাতে ধরা পড়েছে 16 ডিসেম্বর পর তারা যখন বেরিয়ে এসে, তাদের আমরা মুক্তিযোদ্ধা না বলে বীরাঙ্গনা বলেছি। এটা হচ্ছে আমাদের ট্র্যাজেডি। ট্র্যাজেডি বলবো এই জন্য যে করুণ শোক গাথা নয়। ইস্পান্দার আরিয়ান শুরুতে এখানে একবার ট্র্যাজেডি লিখেছে, কার্ল মার্কস শুরুতে দিতে গিয়ে আবার বলছে করুণ শোক গাথা। ট্র্যাজেডি আর করুণ শোক গাথা এক জিনিস নয়। মানে ইতিহাসে প্রত্যেকটি ঘটনা এবং ব্যক্তি যেন দুবার করে হাজির হয়। হেগেল থেকে উদ্ধৃতি দিয়ে মার্কস বলছেন, তারপর গুরুকে একটু টিস্কারা করে বলছেন যে তার সঙ্গে নিয়ে এটা যোগ করতে ভুলে গিয়েছিলেন যে প্রথমবারে আসে ট্র্যাজেডি আকারে, ট্র্যাজেডিটা গ্রিক কথা, এবং দ্বিতীয়বার আসে প্রহসন আকারে, ফার্স আকারে। আমি যে ট্র্যাজেডি আর করুণ শোক গাথা একজন হয়। করুণ শোক গাথাকে জার্মানে বসে ট্রাউয়ার স্পিয়ার, এটা হলো বেদনা। আমরা যেটা মর্সিয়া ক্রন্দন চাহি না, ট্র্যাজেডি ক্রন্দনের চেয়ে বেশি। ট্র্যাজেডির মধ্যে এমন একটা নিয়তি থাকে, আমি এদিকে গেলেও বা মরি, ওদিকে গেলেও মরি, এটাও কারেক্ট মনে হয়, ওইটাও কারেক্ট মনে হয়। আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ আমাদের কোন মুক্তিযোদ্ধা যদি ঘটনাচক্রে মহিলা হন, তাকে আর মহিলা মুক্তিযোদ্ধা না বলে আপনি বীরাঙ্গনা বলেন। এখন বীরাঙ্গনা শব্দটা এমন তাৎপর্য অর্জন করেছে, জানি এখন 40 বছর পরে আমাদের মধ্যে এই শব্দ ব্যবহার করবো কি করবো না বলে লোককে থিসিস লিখতে হয়, ফিল্ম বানাতে হয়, এবং সেই ফিল্ম নিয়ে নানা রকমের আন্দোলন হচ্ছে। এটা বোঝার বিষয়। আমি যে শব্দের ব্যবহার খুব সাংঘাতিক। দিল্লির মেয়েরা, আমি বীরাঙ্গনা শব্দটা দেখি নাই, তারা যুদ্ধে গিয়েছে। এবং এই যে ইংরেজরা যে এখনো যে ইতিহাস দখলের লড়াই করছে, কিছুদিন আজকে দুপুরে আজকে আমাকে খাওয়াইছেন প্রফেসর আজম সাহেব, তাকে আমি বলতেছিলাম আসার সময়, আমাদের মুক্তিযুদ্ধটার ইন্টারপ্রিটেশন নিয়ে এখন একটা লড়াই চলছে। তখন উনি আমাকে বললেন যে আপনার কথার সাথে এখানে 8-10 জন যে বলছে তাদের কথার পার্থক্য হবে কি করে? তাহলে পার্থক্য হবে যদি আমি আরেকটা বাক্য বলি, সেটা না হলে আরেকটা বলতে হবে, কিন্তু তারপরে আমি পার্থক্য করতে পারবো না। বলেছি কেন? আমাদের মুক্তিযুদ্ধের যে ভাষণ, দিল্লির ভাষণের সাথে যুক্ত, যে দিল্লির মেয়েদেরকে কেউ বীরাঙ্গনা বলেনি। অথচ ইংরেজরা এখন সেই ইতিহাস দখল করার যে চেষ্টা করতেছেন। একজন লোকের বই আপনারা পড়েছেন, উইলিয়াম ডালরিম্পল, লাস্ট মুঘল নামে, বইটা বাজারে এখনো আছে, পেপার ব্যাক এসেছে তার অনেক বই। সেখানে উনি দেখার চেষ্টা করেছেন দিল্লিতে যারা শাসন পরিচালনা করেছিলেন তাদের মধ্যে শতকরা 25 জন ছিল জিহাদি। এখন জিহাদ কথাটা আপনি ব্যবহার করেন প্রাচ্য পশ্চিমের মধ্যে, কি যেন জিহাদ হওয়ার সময় এসেছে, কিন্তু জিহাদ কথাটা বিপজ্জনক। যদি ক্রুসেড ব্যবহার করলে খ্রিস্টান ধর্মীয় আবহ আসে, জিহাদ ব্যবহার করলে ইসলামী ধর্মীয় আবহ আসে। কিন্তু আপনারা যারা ইকবাল আহমদের লেখা পড়েছেন তারা দেখেছেন, ইকবাল আহমদ বলছেন যে এই যে 1980 সনের আফগান যুদ্ধের পরে আগে 500 বছর জিহাদ কথাটা কখনোই দুই ধর্মের বা পাশ্চাত্য প্রাচ্যাত্যে ব্যবহৃত হয়নি। যে কোনো যুদ্ধকে জিহাদ বলা যায় যদি আপনি সেটার মধ্যে মুক্তির চেষ্টা করেন। এখন কিন্তু আপনি নিরপেক্ষ কথা বলতে পারবেন না। তো দিল্লিতে হলো কি, রায়বেরেলি থেকে, রোহিলা খন্ড থেকে যারা বিদ্রোহ করতে আসলেন, রোহিলারা ছিলেন ট্রেডিশনাল বিদ্রোহী, ওরা ঘোড়ায় চড়তো, মানে স্কটল্যান্ডের হাইল্যান্ডারদের মতো, যারা সহজেই পোষ মানত না, তারা এই বিদ্রোহে যোগ দেয়। তারা বাহাদুর শাহকে বাধ্য করে যে আপনি যুদ্ধে থাকেন, এবং পরাস্ত হওয়ার পর বললো কি আমাদের সাথে চলেন আমাদের পাহাড়ি অঞ্চলে। সেনাপতিদের মধ্যে একজন ছিলেন জেনারেল বখত খান। এই মোহাম্মদ বখত খান ছিলেন ইংরেজদের সেনাবাহিনীর একজন সুবেদার, যিনি আফগান যুদ্ধে যারা ফিরে এসেছে তাদের একজন, ইংরেজ পক্ষে লড়াই করতে গেছেন। তিনি অনেক লম্বা লোক ছিলেন, তার উপাধি ছিল মাত্র সুবেদার, কিন্তু বাহাদুর শাহ তাকে জেনারেল উপাধি দেন। লক্ষ্য করার বিষয়, বাহাদুর শাহর আর্মির সোলজারদের সব উপাধি কিন্তু ইংরেজিতে দেওয়া হচ্ছে, তাদেরকে জেনারেল বলা হচ্ছে। এগুলি খুব খেয়াল করার বিষয়। সেই যুদ্ধে ইংরেজরা শেষ পর্যন্ত জিতলেন। জেতার জন্য তারা একটা অন্তর্বর্তীকালীন যে একটা পদ্ধতি প্রয়োগ করেছিলেন সেটার কথা শুধু আপনাদের আমি স্মরণ করাচ্ছি। তারা বলছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিতে হবে। তখন তারা তাদের চরদের খুব সক্রিয় রাখবেন, অনেক চর তাদের ভিতরে ছিল।
এমনকি বাদশাহ দরবারের ভিতরে তাদের চর ছিল, হাকিম সাহেব, এমনকি মির্জা এলাহি বক্স এবং বাদশাহের বেগমও চর, এই স্বর্ণ অনেকে করে। যাও, আমি বলবো না যে আমার হাতে কোনো প্রমাণ নাই যে বাদশার বেগম জিনাত মহল চর ছিলেন, কিন্তু তিনি নিজের ছেলেকে রাজা করতে চাইতেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। বাদশার সবচেয়ে ছোট যে 12 বছরের ছেলে, ওদের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেইখানে ইংরেজরা যা করেছেন সেটা হচ্ছে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দেওয়া। তখন বিদ্রোহ যখন শুরু হয় তখন রমজান মাস, 2-3 মাস পরে, 2.5 মাসের মাথা যখন কোরবানি আসলো, তখন ইংরেজরা কয়েকজন মুসলমানকে দিয়ে কোরবানি করাইলো চরেরা। তখন হিন্দু কসাইরা 5 জন মুসলমানকে জবাই করে ফেলে, কোরবানি করছিল। বাদশাহ তখন ফরমান জারি করেন যে বিদ্রোহের সময় দিল্লিতে গরু কোরবানি করা যাবে না, কারণ এটা হিন্দু মুসলমান মিলে দাঙ্গা তৈরি করবে। এরকম কথা আপনাকে অনেক পরে আমাদের লেখক মীর মোশাররফ হোসেন বলেছিলেন যে গরু কোরবানি না করাই মুসলমানদের জন্য ভালো। কিন্তু আপনারা এটাও জানেন কলোনিয়াল আমলের শেষ দিকে মসজিদের সামনে বাজনা বাজানো নিয়ে এবং গরু কোরবানি নিয়ে কেবলই দাঙ্গা হয়েছে। 1905 সনে মোহাম্মদ সিং এর দাঙ্গা হয়েছে, 1926 সনের পর থেকে অনবরত দাঙ্গা হয়েছে 46 সন পর্যন্ত। এই কাহিনীগুলো আমাদের মনে করা দরকার এই জন্য যে ইংরেজ শাসনের মধ্যে যখন হিন্দু মুসলমান দুই দল ইংরেজের কাছাকাছি আসার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, তখন যে কোনো সিগনিফায়ারকে দিয়ে আগুন ধরাই দিতে পারে। একটা ক্ষুদ্র দেশলাই কাঠি থেকে প্রেরি ফায়ার অগ্নিকাণ্ড হতে পারে, এবং সেটা করতে ইংরেজরা পিছপা হয় নাই। 1857 যুদ্ধের সময় তারা এটা করতে চেয়েছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। 1857 বিদ্রোহ পরাজিত হয়েছে, আপনারা জানেন। কিন্তু সেই বিদ্রোহের সবচেয়ে গৌরবজনক দিক হচ্ছে সেই যুদ্ধে হিন্দু মুসলমানের ঐক্য বজায় ছিল। এই কথা বলেছেন কে? যে সে লোক নয়, স্যার সৈয়দ আহমদের মতো লোক, যিনি ইংরেজদের ক্ষয়ের খাঁ ছিলেন, তিনি এই কথা বলতে বাধ্য হয়েছেন। আরো বহু লোক বলেছেন। মৌলানা ফজলে হক খয়রাবাদী বলে এক লোক ছিলেন, তাকে নির্বাসন আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার বই এখনো বাংলায় পাওয়া যায়, আপনারা দেখেন 7-8 এডিশন চলছে এখনো, আজাদী আন্দোলন 1857 নামে। যাই হোক, ভারতে বিদ্রোহের এই যে ইতিহাস, তাতে একবার গৌরবময় ইতিহাস দেখা গেছিল, হিন্দু মুসলমান এক হয়েছিল। এবং সেটা যদি সারা ভারতব্যাপী প্রসারিত হতো, আফগানিস্তানের কাছে পেশোয়ারে দোস্ত মোহাম্মদ যদি বিদ্রোহ করতেন, অথবা গোয়ালিয়রের সিন্ধিয়া যদি ইংরেজের বিরুদ্ধে যাইতেন, ইংরেজরাই বলছেন, তাহলে আমাদের খবর ছিল, 12টা বেজে যেত। ইংরেজরা অত্যন্ত ক্ষুদ্র একটা সুতার উপর ভিত্তি করে টিকে গিয়েছিল শেষ পর্যন্ত। যা হোক, সেই ইংরেজরা এখন টের পেয়েছে, বিশেষ করে 1857 পর ভারত তাদের শাসন দীর্ঘস্থায়ী করার একটাই পথ আছে, এই হিন্দু মুসলমান বিরোধকে যত সম্ভব দীর্ঘস্থায়ী করা এবং অন্যান্য বিরোধকে করা। উপনিবেশিক আমলের কথাটা আমি বলছি। এখন আমি আপনাদের 1947 নিয়ে আসি, আমাদের সময় কম, আমাকে যেতে হবে। সেটা কি? অন্নদাশঙ্কর রায়ের নাম শুনেন না এমন কেউ হতো এখানে এই ঘরের মধ্যে নাই। ভালো লেখক, উপন্যাসিক এবং সরকারি চাকরি করতেন। তার একটা চিঠি আমি সম্প্রতি পড়লাম, আগে আমার চোখে এড়িয়ে গিয়েছিল। কাজী আব্দুল উদুদ নামে একটা বই লিখেছিলেন আমাদের কবি আব্দুল কাদির। কাজী আব্দুল উদুদ মারা গেছেন 1970-এ। তার মৃত্যু উদযাপন করার মতো সময় আমাদের ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলা একাডেমিতে তার মৃত্যুবার্ষিকী উদযাপিত হয় 1972-এ। সেখানে আব্দুল উদুদ সাহেবের উপরে একটা প্রবন্ধ পাঠ করেন কবি আব্দুল কাদির। আব্দুল কাদিরও তার ছিলেন ঢাকার যে শিক্ষা গোষ্ঠীর আন্দোলনে আব্দুল কাদির ছিলেন কনিষ্ঠতম শিষ্য, আপনাদের এই সংগঠনের মতোই আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখক সংঘের মতোই। এবং আব্দুল ওদুদ সাহেব ছিলেন ঢাকা কলেজের অধ্যাপক, যেটা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হয়। এই সাহেবের জীবনী তিনি বলছেন যে অন্নদাশঙ্কর রায়ের একটা চিঠি ওখানে উনি ছাপিয়ে দিয়েছেন। বইটা যখন 1976-77 বের হয়, সেই বইতে চিঠিটা আছে। এই চিঠিটা খুব আমার জন্য মানে শিক্ষাপ্রদ। অন্নদাশঙ্কর বলছেন 1945 সনে আমি ম্যাজিস্ট্রেট ছিলাম কোথাও বহরমপুরে কোথাও, সেখানে খবর হয়ে গেছে বাংলা ভাগ হয়ে যাবে। মুসলিম লীগ যেহেতু পাকিস্তান চাচ্ছে আমরা বাংলা ভাগ করব, অনেকে বলে থাকে বাংলা ভাগটা অনিবার্য হয়ে উঠলো 46 সনের কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গার পর, আগস্টের দাঙ্গার পর। উনি বলছেন 1945 সনে আমি জেনে গিয়েছি এই দেশ ভাগ হবে। কেন দেখেছি? যদি পাকিস্তান না হয় আমরা দুই বাংলা ভাগ করে ফেলবো, কারণ মুসলমানদের সাথে থাকা যাবে না। আর ভাগ যদি মুসলিম লীগ যদি এটা চায় তাহলে আমরা ভাগ করবোই। এটার প্রতিনিধি হয়ে উঠেছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি। এইটুকু কথা আমরা বলি, আর বাকিটা বলি না। বাংলা ভাগ করার জন্য যারা দাবি তুলেছিলেন, শুধুমাত্র হিন্দু মহাসভা নয়, যে দলের সভাপতি ছিলেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের বঙ্গীয় শাখা, যেটাকে আমরা বাংলার কংগ্রেস বলতাম, সেই কংগ্রেসও ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত দিয়েছিল। আপনারা পরবর্তী ইতিহাস জানেন। কাজে এই যে আমরা বলছি বাংলা ভাগটা, উনি বলছেন, অন্নদাশঙ্কর বলছেন বাংলা ভাগ রোধ করার কোনো উপায় ছিল না। সরওয়ার্দী, আবুল হাসান এবং শরৎ বসুর যে চেষ্টা, সেটা ছিল ইউটোপিয়ান প্রচেষ্টা, কারণ ওদের পিছনে কোনো সমর্থন ছিল না জনগণ। ওনারা বলছেন বাংলাদেশ ভাগ করাটা জনপ্রিয় ছিল দুই জায়গাতেই। পূর্ব বাংলাতেও মুসলমানদের মধ্যে জনপ্রিয় ছিল, পশ্চিম বাংলাতে হিন্দুদের মধ্যে জনপ্রিয় ছিল। অন্নদাশঙ্কর বলছেন আমি পূর্ব বাংলাতে কথা বলতে পারবো না, আমার পশ্চিমবঙ্গে এটা জনপ্রিয় ছিল।
তাই বাংলা ভাগ অনিবার্য হয়ে উঠেছিল। আমার বক্তব্য হচ্ছে ইংরেজদের সাফল্য এখানে এসেছে। যদি অন্নদা শঙ্করের কথা সত্য হয়, আর পূর্ব বাংলা সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন অধ্যাপক আবুল ফজল যে এটা আমরা অনেক পিছিয়ে ছিলাম, যদি 1905 সনের বঙ্গভঙ্গটা রদ না হতো 1911-12 এসে, তাহলে হয়তো বাংলা 1947 সনে ভাগ করার দরকার ছিল না। যাও, এখন যদি এবং কিন্তু দিয়ে ইতিহাস লেখা যাবে না, যা হয়েছে তাই। এই হচ্ছে আমাদের ঔপনিবেশিক আমলের একটা ঐতিহ্য। সেই ঐতিহ্য থেকে আমাদের আরো মুক্ত হতে আরো কতদিন লাগবে আমি জানি না। উপনিবেশবাদ আমাদের যা শিখিয়েছে, আমাদের আমরা সকল বই, তারা আমাদের রেলগাড়ি দিয়েছে, টেলিগ্রাফ দিয়েছে, টেলিফোন দিয়েছে, পত্রিকা দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে, এগুলো আমরা অনেক কিছু বলে অনেক দিয়েছে। আমাদের অনেকগুলি সৃষ্টিশীল লেখক দিয়েছে, যাদের জন্য এখনো আমার ঘুম আসে না পড়তে পড়তে। কিন্তু একলা জেগে থাকি আমি যে কেন, কি হলো। এখন বললাম যে ইউরোপ যে ধ্বংসটা আফ্রিকায় করেছে, দাস ব্যবসা করেছে, বাংলা থেকেও পর্তুগিজরা বহু দাস ধরে নিয়ে গেছে। এখন ইতিহাসের পাতাটা আমরা উল্টিয়েছি বলে মেঘনার দুই পার থেকে আমরা হামলা করে করে, হারমাদ যে বলতো, হারমাদ মানে আর্মাডা, বহু লোক ধরে নিয়ে গেছে। সন্দ্বীপ থেকে লোক ধরেছে, মেঘনার দুই কুল থেকে, কুমিল্লা থেকে, এবং নোয়াখালী থেকে, এবং বরিশালের উপর থেকে, পটুয়াখালী থেকে বহু লোক তারা ধরে নিয়ে গেছে, এবং সেগুলিকে আফ্রিকায় বিক্রি করছে। মাদাগাস্কারে এখনো বাঙালি আছে, মানে সে জানে না, মানে তাদেরকে ধরে নিয়ে গেছে। আমরা কিছু জানি, কিছু ইতিহাসও নাই এখনো। আপনারা শুধু পর্তুগিজরা এটা করে নাই, ডাচ বা ওলন্দাজ যারা বলে তারা হয়তো কম করে নাই। আপনার এই দাস বৃত্তির কাহিনী ইন্দোনেশিয়ায় পরিকীর্ণ। পৃথিবীর ইতিহাস শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস নয়, আরো আছে। আমি বলছি আমরা একটা ধাঁচের মধ্যে পড়ি, কিন্তু উপনিবেশের পুরনো কথা বলে আমি শুধু অভিযোগ করতে চাই না, অভিযোগ থেকে আমাদের যেন জন্ম না হয়। কবি ইকবাল বলেছিলেন ঈশ্বরের উদ্দেশ্যে যে ভগবান তুমি কখনো আমাদেরকে দয়া করো, কখনো অন্য জাতিকে দয়া করো, তুমি তো বহুগামী দেখি। ইকবালের কবি শিকারের মধ্যে আছে আর কি, মানে এটা বলে তুমি তাহলে আমার উর্দু শিক্ষক আমার বলছেন হার যাই বলে, তুমি সব জায়গায় যাও, সর্বগামী। এটাকে বহুগামীও বলা যায়, সর্বগামীও বলা যায়। তো কাজে ঈশ্বরের প্রতি এই যে অভিযোগ, একবার তুমি রোমানদের দয়া করো, একবার মুসলমানদের দয়া করো, এখন আবার নতুন খ্রিস্টানদের দয়া করেছো। তো আমাদের ইস্পান্দার আরিয়নের প্রবন্ধের প্রতি যদি আরেকটা আলোচনা না করি এটা বোধহয় অন্যায় হয়। ও এক জায়গায় লিখেছে, এই জায়গায় এই দিক দিয়ে সবচেয়ে, প্রথম পৃষ্ঠার নিচের লাইন 3টা দেখেন, এই দিক দিয়ে সবচেয়ে বড় দায় হইল ইসাই গোড়া পণ্ডিতের, যাহা প্রতিষ্ঠা করেছে এরূপ বেটিক সমীকরণ যে ইসাহিত্য সমান সভ্যতা ইত্যাদি। কিন্তু মূল ফরাসি আমি যতটুকু বুঝি সেটার ইংরেজি অনুবাদ হচ্ছে ডিসঅনেস্ট ইকুয়েশন। এখন ডিসঅনেস্ট কথাটার অনুবাদ যদি বেটিক করেন ভুল হয় না, কিন্তু পুরা কথাটা বলা হয় না। বেটিক এবং অসৎ কে এক কথা হলো? একটু বেশ কম আছে না? এই যে আমি বলছি আমাদের কথার মধ্যে মাত্রা আরোপের, গুরুত্ব আরোপের এরকম একটা সামান্য তারতম্য হবে। তারতম্য কথাটা খেয়াল করেছেন? তর এবং তম, বেহতর, উত্তম। কাজেই আমার মধ্যে এই কথাবার্তার মধ্যে আমাদের বক্তৃতাটা হলো এমফেসিস দেওয়ার জন্য, কে কোথায় চাপ দিচ্ছি। এখন যেখানে আমরা দাঁড়িয়েছি, এই যে পরাধীন দেশের সাহিত্য মানে ও যেটা বলেছে, কলোনিয়ালিজম শেষ হয়ে যাওয়ার পর যে নিখাত কি নিরেট মানবিক সাহিত্য, নিরেট মানবিক সাহিত্য কি আছে কিছু আসলে? আজম সাহেব অনেকগুলো উদাহরণ দিয়েছেন, আমি আর বেশি উদাহরণে যাচ্ছি না। আমাদের মধ্যে কিন্তু যে কারণে আমরা, আমাদের জিজ্ঞেস করতে হবে কেন আমরা কলোনির মধ্যে ঢুকে পড়েছিলাম। 1757 সনে বাংলার স্বাধীনতা রক্ষা করা যায়নি কেন? 1857 বিদ্রোহ করে উত্তর ভারতের চাষিরা বা তালুকদাররা, ইংরেজরা বলতে চান কেমব্রিজ এবং সাবলটানদের এখানে একমত। যেমন আপনারা দেখবেন গৌতম ভদ্র, তার বইয়ের প্রবন্ধের নাম দেখবেন ফোর রেবেলস অফ 1857। উনি বলেন এখানে আহমদ শাহ ছিল, ওখানে জাট মলচিরাও ছিল, কিন্তু এই বিদ্রোহ জাতীয় ছিল না। এটা বলা হচ্ছে সাবলটানদের সব উদ্দেশ্য। এখানে কেমব্রিজ ঐতিহাসিক বলা যাদেরকে, তাদের সাথে সাবলটানদের বিরোধ আছে, এটা আমরা শুনি গল্পে। কিন্তু এক জায়গায় আসে তারা দুইজন একমত, উভয়ে কিন্তু ইংরেজপন্থী। কিভাবে? এইভাবে যে এই ভারতের বিদ্রোহ জাতীয় ছিল না, সুতরাং ভারতের স্বাধীনতা অর্জনের সময় তখনও আসেনি। এটা হচ্ছে মূল রায়। মোদ্দা কথায় ভারতে তখনও প্রগতির সম্ভাবনা, তারা কার্ল মার্ক্সের উদ্ধৃতি ব্যবহার করেছেন, প্রগতির সম্ভাবনা তখনও শেষ হয়ে যায়নি। কোন সমাজ ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত বিলুপ্ত হবে না যতক্ষণ তার মধ্যে আরো বিকাশের জায়গা রয়ে গেছে। এটা কার্ল মার্ক্সের তথাকথিত ঐতিহাসিক বস্তুবাদের একটা মানে মুখস্থ সূত্র হিসেবে আমাদেরকে শেখানো হয়েছে। যদি ইংরেজদের বিকাশে আরো সময় আছে, সুতরাং তারা আরো দিন থাকতে পারে। খোদ কার্ল মার্ক্স কিন্তু তা বলেননি। এখানে আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করে আমি আরেকটা নোক্তা আকারে, কার্ল মার্ক্স তার লেখার মধ্যে হেডলাইনে ব্যবহার না করলেও বলছেন যে কি, তখন বিলেতের পার্লামেন্টে বিরোধী দলের নেতা ছিলেন বেঞ্জামিন ডিসরেলি, বেঞ্জামিন দা ইসরায়েলি, এটা হচ্ছে তার নাম অ্যাকচুয়ালি। তিনিও জাতি ইহুদি, দি ইসরায়েলি থেকে আমরা ডিসরেলি বলি।
তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন পরে, কিন্তু তখনও প্রধানমন্ত্রী হননি। তখন তিনি জাতীয় সংসদে মানে পার্লামেন্টে বলছেন যে ভারতে যে বিদ্রোহ হয়েছে, আপনারা যে বারবার বলছেন এটা মিলিটারি রিভোল্ট, মিলিটারি রিভোল্ট, এটা মিলিটারি রিভোল্ট না, এটা কি, এটা ভারতের জাতীয় বিদ্রোহ। কার্ল মার্কস ওইটা উদ্ধৃত করে নিউ ইয়র্কের ডেইলি ট্রিবিউন যে পত্রিকায় প্রবন্ধ লিখতেন তাতে বলছেন ভারতের এটা জাতীয় বিদ্রোহ। সেটাকে অবলম্বন করে 1959 সনে যখন সিপাহী বিদ্রোহের 100 বছর পূর্ণ হয়ে 2 বছর পার হয়েছে, তখন মস্কো থেকে যে বই বের হয় কার্ল মার্কসের লেখা সংগ্রহ, তাতে বলা হয় ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। তার আগে ভারতীয়রা এই কথা ব্যবহার করেছেন, একজন মাত্র, দামোদর বিনায়ক সাভারকর, যিনি হিন্দু মহাসভার পূর্বসূরিদের একজন, তার বই বেরিয়েছিল ইংল্যান্ড থেকে 1909 সনে। কিন্তু মজার বিষয়, ভারতের কমিউনিস্ট পার্টি কখনো এটাকে স্বাধীনতা যুদ্ধ বলে স্বীকার করেনি। খুব মজার বিষয়, প্রমাণ আপনারা চান? কমিউনিস্ট পার্টির তরফ থেকে যে বই বেরিয়েছে 1857 উদযাপন করার জন্য, বইটা এখনো বাজারে পাওয়া যায়। এটা এখন দিল্লিতে সরকারি ভাবে বেরিয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে, খুব সস্তা। নাম কি রিবেলিয়ন 1857 এ সিম্পোজিয়াম, এডিটেড বাই পুরন চাঁদ যোশী, আমাদের বাঙালি মেয়ে কল্পনা যোশীর হাজবেন্ড, পিসি যোশী বলে তাকে। 1948 সনে যিনি কমিউনিস্ট পার্টির মানে এরপরে সম্পাদক হন। আচ্ছা, বাংলাদেশে আমাদের সত্যেন সেন সর্বজন শ্রদ্ধেয়, আমার গুরুর গুরু, আহমদ সবাকে আমি গুরু মনে করি, উনি তারও গুরু। তার বইয়ের নাম মহাবিদ্রোহের কাহিনী। লক্ষ্য করেন, আমি যদি উদাহরণ দিচ্ছি, ইতিহাস যে বলছিলাম আমি আজম ভাইকে আজকে, যে আমাদের ইতিহাস দখলের লড়াইটা এখনো শেষ নয়। কেমব্রিজ ঐতিহাসিক যেমন আমাদের ইতিহাস দখল করতে চাচ্ছে, ইংরেজরা যে যুদ্ধকে বলেছে সিপাহী যুদ্ধ, সেটা কখন বলেছে তথ্য নেন। আমি দেখেছি, আমি সবচেয়ে আর্লি বই দেখেছি 1859 সনে প্রকাশিত ইংল্যান্ড থেকে বই। লেখকের নাম দিয়েছিল শুধু জিডি। আমরা থানায় যে জিডি করতে যাই সেই জিডি, জেনারেল ডায়েরি, তার নাম হচ্ছে জর্জ ডড, GODD, এই বই তার নামের বানান, কিন্তু নামটা বই তিনি লেখেন না, লিখছেন জিডি। বইয়ের নাম কি হিস্ট্রি অফ দি ইন্ডিয়ান রিভোল্ট। তার 4 বছর পরে জন উইলিয়াম কে যে বই বের করেন, সেটার নাম কি হিস্ট্রি অফ দি সিপাহী ওয়ার। ইংরেজদের কয়েক বছর লেগেছে এটাকে সিপাহী ওয়ার বলাতে। যখন প্রথমে তারা বলছিল ইন্ডিয়ান রিভোল্ট, তখন কার্ল মার্কস বেঞ্জামিন ডিসরেলিকে উদ্ধৃত করে বলছিলেন এটা ইন্ডিয়ান ন্যাশনাল রিভোল্ট, নট এ মিলিটারি রিভোল্ট অ্যালোন। 4 বছর পরে ইংরেজরা যুদ্ধ দমন করার পরে, ভিক্টোরিয়া শাসনভার গ্রহণ করার পরে, যখন ভারতকে পেসিফাই করলো, ক্যানিংকে বিদায় দিল, তখন তারা বললো কি এটার নাম হবে সিপাহী যুদ্ধ। জানে বা না জানে, বাংলায় তখন রজনী কান্ত গুপ্ত 5 খণ্ডে লিখলেন সিপাহী যুদ্ধের ইতিহাস। আমার গুরু আহমদ সাফার বইয়ের নামও সিপাহী যুদ্ধের ইতিহাস। ছাত্র অবস্থানে লিখেছেন এই যুদ্ধ, এই বই লেখা অসাধারণ কাজ। ইস্পান্দার আরিয়নের যে বয়স, সেই বয়সে আহমদ সাফার বই লিখেছেন, মাত্র বিয়ে পরীক্ষা দিয়ে। এই বই এখনো আমাদের মনোযোগ দিয়ে পড়ার মতো বই। আমি বইটা ছোট করার জন্য বলছি না, কিন্তু নাম রেখেছেন সিপাহী যুদ্ধ। তার তাৎপর্যটা কি? আনবিনোন্স টু হিমসেলফ, তিনিও জানেন না। ইংরেজরা বলছেছিলেন এই যুদ্ধ ভারতের সব লোক করে নাই, এটা শুধু উত্তর ভারতের তালুকদাররা করেছে। এই কথা বলছে এখন কেমব্রিজ ঐতিহাসিক এবং সাবলটান ঐতিহাসিকরা। এটা সিপাহীদের যুদ্ধ নয়, এটা তালুকদারদের যুদ্ধ, এটা সামন্তবাদের যুদ্ধ। এরিক স্টোকস ফর রেফারেন্স, রুদ্রাংশু মুখার্জি, বইয়ের নাম কি আওয়াজ ইন রিভোল্ট। দেখেন 1984 বেরিয়েছে বই। তিনি কেমব্রিজের লোক, কিন্তু তারপরে সেই বছরই বেরিয়েছে গৌতম বুদ্ধের প্রবন্ধ ফোর রেবেলস অফ 1857। আচ্ছা, ভারত গভর্নমেন্ট তখন দ্বিধায় পড়ে গেল 1958 বইয়ের নাম দেবে। আপনাদের আমি বলছি কথা, আপনি বলছেন এটা তো ক্ষুদ্র তথ্য, আপনি কি ফুটনোট দেখাই আমাদের বক্তৃতা শেষ করবেন? না, আমি আপনাদের একটা হেড নোট দিই। হেড নোটটা হচ্ছে কি, ভারত সরকার কমিটি গঠন করলেন, 1857 কমিটি উদযাপিত হবে। সেই কমিটিতে দাওয়াত দিলেন যাদের মধ্যে রমেশচন্দ্র মজুমদার, এই যে আপনাদের পাশের RC মজুমদার। RC মজুমদার বললেন এই যুদ্ধকে সিপাহী যুদ্ধ বলতে হবে। তিনি একটা বই বার করলেন, সিপাহী মিউটিনি, বইয়ের নাম সিপাহী মিউটিনি ইন 1857। অন্যান্যরা কেউ কেউ বলছে এটাকে রিবেলিয়ন বলতে হবে, কমিউনিস্ট পার্টি বলতেছেন, কিন্তু ভারত গভর্নমেন্ট বললো কি আসুন এটাকে স্বাধীনতা যুদ্ধ বলি। কিন্তু দ্বন্দ্ব বেঁধে গেল। RC মজুমদার কমিটি থেকে পদত্যাগ করলেন। তখন একটা আপোষের সিদ্ধান্ত হলো সুরেন্দ্রনাথ সেন, যিনি বাংলা প্রাচীন গদ্য পুঁথির উপর একটা বই বের করেছিলেন 1922 সনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, সাংঘাতিক বইটা, প্রাচীন চিঠিপত্র। সুরেন্দ্রনাথ সেন, SN সেন, ইনি একজন সিনিয়র ঐতিহাসিক। তখন গভর্নমেন্ট তাকে বলে যে আপনি ইতিহাসের বইটা লিখুন। তখন তিনি ইতিহাসের বই লিখেন। তখন এই বইয়ের মানে ভূমিকা লিখবেন কে? মৌলানা আবুল কালাম আজাদ, যিনি এখনো মারা যান না, আজাদ পরে মারা যাবেন। বইয়ের নাম দিলেন খুব নিরপেক্ষ, অক্ষরে অবশ্য, অঙ্কে নয়, 1857 বইয়ের নাম। এটা স্বাধীনতা যুদ্ধ নয়, এটা রিভোল্ট নয়, এটা মহাবিদ্রোহ নয়। আমি এই কারণটা কি এখন আমি আজম সাহেবের মন্তব্য করছি যে কমিউনিস্ট পার্টি করলে একটা লোক প্রলেতারিয়েত হয় না, তার দৃষ্টিভঙ্গি মধ্যবিত্তই থেকে যায়। সিপাহীদেরকে বাংলার নরহরি কবিরাজ, বিনয় ঘোষ, সুকুমার মিত্র, ইউ নেম দেম, নট এ সিঙ্গল ওয়ান অফ দেম,
যারা সিপাহীদেরকে সমর্থন করেছে এতদিন পরেও, তারা বলছে ওরা বিপদগামী ছিল, ওরা বুঝতে পারে নাই। এটা হচ্ছে একটা ইতিহাসের একটা ফুটনোট বলছে যে বাংলার বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধকে সমর্থন করেন। এখন ভদ্রলোকেরা লেখে কি জানেন, তারা বাইরে সমর্থন না করলেও অন্তরে অন্তরে সমর্থন করিয়াছিলেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনে পড়ে দেখেন, তিনি তখন ওই রাঁচির ওইদিকে আরো পার হইয়া পাহাড়ের মধ্যে ছিলেন উপরে, যেখানে মাঝে মাঝে রবীন্দ্রনাথকে নিয়ে যেতেন। সেইখানে তিনিও বলছেন কি সিপাহীরা আজকাল ভয়ে থরহরি পাঠার মতো কাঁপছেন, এবং ইংরেজদের সাথে জাহাজে চড়ে কিন্তু তখন সিপাহীর সাথে তিনি এখানে চলে এসছেন। কাজেই কত ধানে কত তুষ আপনাদের বুঝতে হবে, শুধু চালের কথা বললে চলবে না। আমাদের তুষ অনেক বেশি চালের চাইতে, এই জন্য ইংরেজ শাসন দীর্ঘস্থায়ী হয়েছে। আহা, আমার কথা যদি সত্য হতো, ইংরেজ শাসন দীর্ঘস্থায়ী হয়েছে, তাহলে আমি খুশি হতাম। কিন্তু ইংরেজ শাসন দীর্ঘস্থায়ী হয়েছে বললে শেষ হবে না, ইংরেজ শাসন চলছে, শেষ হয় নাই। আমি প্রেজেন্ট পারফেক্টে বলেছিলাম, আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে হবে এখন। এই হচ্ছে আমাদের জীবনের ট্র্যাজেডি বলে একই। ট্র্যাজেডি মানে করুণ শোকগাথা নয়। আমরা দেশকেও স্বাধীন করতে চাই, কারণ ইংরেজদের পিটানি আমার ভালো লাগে না। বঙ্কিমচন্দ্র বলছেন, জীবনে আমার সবচেয়ে বড় অভিশাপ এই ইংরেজদের মার খেয়েছি, অফিসে আমি অপদস্থ হয়েছি। রাজা রামমোহন রায়কে চাপেটাঘাত করেছিল 1809 সনে এক ইংরেজ স্যার। রামমোহনের ইংরেজি চিঠিপত্রের প্রথম চিঠিটা হচ্ছে ওই চাপেটাঘাতের বিরুদ্ধে স্যার ফ্রেডারিকের কাছে একটা অভিযোগনামা লেখা। The English Correspondence of Raja Rammohon Rai is a 2-volume book edited by Dilip Kumar Biswas. অত্যন্ত প্রথম শ্রেণীর পণ্ডিতি বই, ফুটনোট সহকারে। সেই বইয়ের প্রথম চিঠিটা দেখবেন 1809 সনে রামমোহন লিখছেন, উনি আমাকে কেন মারলেন আপনি এর প্রতিকার করেন। কারণ কি, রাজা রামমোহন পালকিতে করে যাচ্ছিলেন, আর স্যার সাহেব উনি ঘোড়ায় চড়ে বা কোথাও যাচ্ছিলেন, বলে এই ভারতীয় কে পালকিতে যায়, আমার সামনে তাকে হাঁটা যেতে হবে। এই আচরণটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখছেন, বাংলাদেশের প্রত্যেকটা চাষির সাথে, মুসলমান চাষির সাথে বিশেষ করে এই নওগাঁ নাটোরে পর্যন্ত জমিদাররা করছেন, আমার সামনে দিয়ে তুমি যেতে পারবে না, জুতা এবং ছাতা নিয়ে, ছাতা বগল করে নিতে হবে এবং জুতা হাতে নিতে হবে। এই জন্য আমি বলি, সাম্রাজ্যবাদ কি গাছে ধরে না বাঁশে ধরে? সাম্রাজ্য তো আমার ঘরেই গজায়। এই সামন্ত জমিদার যেই নামই দেন না কেন তাদেরকে, তারাই কিন্তু আমাদের দেশে উপনিবেশিক সাহিত্য গড়ে উঠেছে। এখন যদি বলেন আমাদের উপনিবেশবাদ শেষ হয়ে গেছে, হয়নি। আসলে জনসংস্কৃতির লড়াই হচ্ছে উপনিবেশবাদের বিরুদ্ধেই লড়াই। আসলে উপনিবেশবাদের সাথে আমাদের বড় লোকদের যে শ্রেণী সংগ্রাম, তার কোনো পার্থক্য নাই। ইউরোপে যারা বিপ্লব করেছে, তারা একদিকে বিপ্লবী লক্ষ্য করেন তাদের ট্র্যাজেডিকে, আর একদিকে তারা উপনিবেশবাদী। তারা অন্যদিকে তারা একদিকে মানবতার নামে বলেছে কি আমরা, যেমন ধরেন না নেদারল্যান্ডসের কথাই ধরেন, তারা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ইউরোপের প্রথম বিদ্রোহ হচ্ছে নেদারল্যান্ডসের বিদ্রোহ। তাদের শহরের নাম হচ্ছে লাইডেন। লাইডেন মানে যে শহর থেকে নেতৃত্ব দিয়েছিল, লিডার শহর। কিন্তু তারা ইন্দোনেশিয়া গিয়ে কি করলো, এইটা হচ্ছে তাদের পরাজয়। অর্থাৎ ইউরোপের শাসক শ্রেণী বিপ্লবের নামে তাদের অধিকার তারা আদায় করেছে, আমরা অন্যের কলোনি থাকবো না। ওরা তখন তো কলোনি বলতো না, অর্থাৎ যে অর্থে ভারত মুঘলদের কলোনি নয়, সে অর্থে ওলন্দাজদের যে নিচের দেশগুলি, ওরা বলে কি লাপেবা, নিচু ভূমি, নেদারল্যান্ডস। এই লেপেবা লোকেরা, নিচু ভূমির লোকগুলি স্পেনের রাজার অধীনে ছিল। তারা সারা ইউরোপে একটা রাষ্ট্র ছিল তখন। কাজে এটাকে ঠিক কলোনিয়ালিজম বলা যায় না। রোমানরা যখন ইংল্যান্ড দখল করলো, তাকে কলোনি বলবেন কিনা এটা নিয়ে তর্ক করা যেতে পারে। কিন্তু আধুনিক কালে যখন আমরা কলোনি বলি, একটা দেশ জাতীয়তাবাদী পদ্ধতিতে নিজের রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর অন্য দেশের রাষ্ট্রকে দখল করে, সেটাকে অবশ্যই কলোনি বলতে হবে। যে কারণে ইংরেজরা আমেরিকা ছেড়ে আসলো, তারপরে বলে কে তারা কলোনি চেঞ্জ করলো, ভারত এসে দখল করলো। সময়টা লক্ষ্য করেন, লর্ড কর্নওয়ালিস ওইখানে যুদ্ধে পরাজিত হয়েছে, আর এখানে এসে সে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছে। এমনকি ব্যক্তিতে ব্যক্তিতেও মিলে যায়, যদিও বা ব্যক্তিতে মেলার কোনো প্রয়োজন নাই আমার আর্গুমেন্টের জন্য। এই জন্য বললো, ঔপনিবেশিক সাহিত্য বলতে যেটা আমরা বলি, সেটা মনে রাখতে হবে শুধু ইংরেজদের আমলে সৃষ্ট সাহিত্য নয়। এখন সেই সাহিত্য চলছে। আমাদের রাষ্ট্র যদি সাংবিধানিক ধারাবাহিকতায় চলে, আমাদের সাহিত্যিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ আছে। সেটা শুধু ইংরেজি ভাষার প্রাধান্য বা ফরাসি ভাষার প্রাধান্য নয়। তাহলে মুক্তির পথ কি? এইটাই হচ্ছে কথা। কাউন্টার ফ্যাকচুয়াল ইতিহাস হয় না। আমি ইচ্ছা করলেও এখন যে বাংলা তৈরি হয়েছে এটা ফেলে দিতে পারবো না। এখানে আমার বন্ধু ইসফান্দিয়ার আরিয়নের সাথে আমার সামান্য দ্বিমত আছে। আমি ইচ্ছে করলে হঠাৎ করে আজকে এইটা কালকে ওইটা করতে পারবো না। সারা বাংলাদেশকে যদি আমার এক জায়গায় আনতে হয়, আমাদের চেষ্টা করতে হবে একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা তৈরি করা যায় কিনা সারা দেশের মধ্যে। ইউরোপের জন্য ফ্রেঞ্চ ছিল সেই ভাষা, বাংলাদেশের জন্য বাংলাই সেই ভাষা। আমাদের নোয়াখালীর ভাষার মতো অনুবাদ করেছেন দেখলাম একটু করে। আমাদের সমস্ত আঞ্চলিক ভাষা চলবে, কিন্তু কোন একটা বিশেষ আঞ্চলিক ভাষা সারা বাংলাদেশকে আপনি আনতে পারবেন না। কিন্তু আপনি যে রাষ্ট্র গঠন করতে চান, যদি রাষ্ট্র গঠন করাকে আপনি পাপ মনে না করেন, একত্রে থাকার জাতি গঠন করতে চান, তাহলে আপনাকে একটা জাতীয় ভাষার চিন্তা করতেই হবে।
সমস্যাটা হয়তো কলকাতার ভাষা চাপিয়ে দিয়েছে, আপনার পছন্দ হয় না, আপনি দু একটা শব্দ বদলাইতে পারেন, কিন্তু খোল নলচে শুধু পুরো ভাষা আপনি ফেলতে পারবেন না। ইতিহাসের মধ্যে সম্পূর্ণ মায়ের পেটে আবার ফিরে যাওয়া যাবে না। গ্রিক নাট্যকার সোফোক্লিস বলেছিলেন, বলে এই যে দুঃখ, এই যে দুর্দশা আমাদের, এই যে ইডিপাস জন্মগ্রহণ করার আগেই বলল তুমি তোমার বাপকে খুন করবা, মাকে বিয়ে করবা। সে বলে কি হায় হায়, তাহলে এই পাপ থেকে মুক্তির পথ কি? সে নিজের চোখ দুটো উপরে ফেলালো, রক্তাক্ত চক্ষু করে বেরিয়ে গেল, এটাকে মুক্তির পথ? সোফোক্লিস বুড়া বয়সে বলেন, ইডিপাসের কলোনাস লেখার সময় তার বয়স 90, বলছেন কি the best thing would have been not to have been born at all। জন্ম না নিলে সবচেয়ে ভালো হতো, কিন্তু জন্ম যখন নিয়েছেন আপনি আবার মায়ের পেটে ফিরে যেতে পারবেন না। তাহলে এই জীবন, এই পৃথিবীতে, এই ধরিত্রীতে আপনাকে যাপন করতেই হবে। আমরা ইংরেজদের কলোনি ছিলাম, এটা আমাদের যত অপছন্দের হোক, এখন সেটা আর না করতে পারবো না। আমাদের গাড়িতে এখন থেকে আমরা কি করব? এখন কি আমি কলোনি করব, না এখন দেশকে স্বাধীন করব? আমরা দেশ স্বাধীন করার লড়াই ইংরেজ আমাদের কখন কিভাবে করেছিলাম আমার মনে নাই। আমি আমার বিবরণকে এখন একটু বলে শর্ট করি। আমি প্রায় 1 ঘন্টা বললাম, সেই জন্য আমি শেষ করবো যে আমাদের যুগ হচ্ছে বলে স্বাধীনতার যুগ সবার জন্য। কিন্তু স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতা হচ্ছে এমন একটা মূল্যবোধ যার জন্য আমি আর সবকিছু ত্যাগ করতে রাজি আছি। স্বাধীনতা যদি চরম মূল্যবোধ হয়, তার জন্য কি ত্যাগ করতে রাজি আছেন? বলে আমি আমার প্রাণ ত্যাগ করতে রাজি আছি। ত্যাগ বলে প্রাণ তো অতি তুচ্ছ। আপনাকে আমি জিজ্ঞেস করি, স্বাধীনতার জন্য আপনি কি ন্যায় বিচার ত্যাগ করতে রাজি আছেন? স্বাধীনতা একটা মূল্যবোধ, লিবার্টি ইজ দ্য আলটিমেট ভ্যালু। আমরা লিবারেল এই জন্য, আমি সবার উপরে স্বাধীনতা সত্য, তাহার উপরে নাই। কিন্তু যদি মনে হয় এই স্বাধীনতা লাভ করতে হলে আমাকে একটা মিথ্যা কথা বলতে হবে, বা আমাকে একটা খুন করতে হবে, যে খুন একেবারে অন্যায়মূলক খুন, যুদ্ধের খুন নয়, আমি কি এটা করতে রাজি হব? আপনার মনটা দ্বিধা আসবে। স্বাধীনতা ব্যবসায়ী তাকেই বলে যে ওই খুন করতে দ্বিধা করে না। এমনকি যে স্বাধীনতার জন্য আপনি লড়াই করছেন, আপনি যদি বলা হয় সেই স্বাধীনতায় বিসর্জন দেন স্বাধীন হওয়ার জন্য, তাও দিতে রাজি আছেন আপনি, তাহলে হবে আপনি প্রকৃত স্বাধীনতা ব্যবসায়ী। অর্থাৎ পৃথিবীতে হেন মূল্যবোধ নাই, ন্যায় বিচার, সততা এবং স্বাধীনতা সবই যদি আপনি বাদ দেন স্বাধীনতার জন্য, তাহলে আপনাকে প্রকৃত স্বাধীনতা ব্যবসায়ী বলা যেতে পারে। আমরা কি এরকম স্বাধীনতা ব্যবসায়ী? আমরা প্রায় সময় বলি নিজের প্রাণ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। তাহলে নিজের প্রাণের চেয়েও বড় যেটা মনে করি, আমি সেটার নামে নিজের নাম দিতে চাই। যারা মনে করে প্রাণ দেওয়া যায় স্বাধীনতার জন্য, তাদেরকে স্বাধীনতা ব্যবসায়ী বলে। কিন্তু যারা মনে করে ন্যায় বিচারকেও বিসর্জন দেওয়া যায় স্বাধীনতার জন্য, তাদেরকে কি বলা যায়? এটা একটা এনিগমা। এই প্রশ্নের কোনো সহজ সমাধান নাই। এটা হচ্ছে সেই রকমের প্রশ্ন যে লোক সবসময় মিথ্যা বলে এবং আমি সেই লোক, আমি কি বলি বলেন তো? এই টাইপের প্রশ্ন এটা কোনো সমাধান হবে না। আপনি এটাকে আনডিসাইডেবল পাবেন। তো আজকে যে জায়গায় আমরা আসছি, আমি বলবো ঔপনিবেশিক সাহিত্য বলতে যে সাহিত্যকে আমরা বুঝেছি, সেইটা যতই খারাপ হোক, আমি মনে করি মধুসূদন সঠিক কাজটি করেছিলেন, আমার ক্ষুদ্র বোধে যা বুঝি। এর চেয়ে তার পিছনে যাওয়ার দরকার নেই, কারণ তার সময় তিনি যেটা পেয়েছেন সেটাই শুরু, কিন্তু তার একটা মূল্য তাকে দিতে হয়েছে। দেখবেন মধুসূদনের কোনো অনুকারক নাই। তারপর হেমচন্দ্র প্রভৃতি হলেও দেখা যায় ওটার মধুসূদন হয় নাই, মধুসূদন খানিকটা একা। কিন্তু বঙ্কিমচন্দ্র যে কাজটা করেছেন ভাষাতে, তার খানিকটা অনুকরণ তিনি পেয়েছেন। অনুকরককে রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথ যদি বঙ্কিমের মতো হুবহু লিখতেন, আমাদের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি যেভাবে লিখেছেন, অথবা মধুসূদনের কবিতা যেভাবে আমাদের কায়কবাদ অনুকরণ করেছেন, সেটা করলে রবীন্দ্রনাথ হতেন না। এই জন্য প্রত্যেককে নবজীবন জাপ করতে হয়। প্রত্যেক বঙ্কিমের পর আর একটা নতুন বঙ্কিম আসতে হয়, পুরনো বঙ্কিম হলে চলে না। এখন আমাদের দেশ যখন ইংরেজদের একবার ছেড়ে চলে গেছে, তা আমাদের সাহিত্য আমরা কি করবো? আমাদের জনসংস্কৃতি কি? ইংরেজরা যে জায়গা থেকে আমাদের গলা কেটে ফেলেছিল, আমাদের আবার সেইখানে ফিরে যেতে হবে, কিন্তু পুরোপুরি ফিরে যাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের দ্বন্দ্ব। আমি শুধু উদাহরণ দিই। ইংরেজ সাহিত্য যে লিখেছে, আমি শেষ করবো এখন। ইংরেজরা যে সাহিত্য তৈরি করেছে, ইংরেজ আমলে একটা অদ্ভুত বাংলা সাহিত্য তৈরি হয়েছে, এটার নাম আধুনিক বাংলা সাহিত্য। আধুনিক কথা বড় ব্যাপার নয়, আধুনিকের জায়গায় আপনি লেখেন পরাধীন বাংলা সাহিত্য। তাহলে এরপরে যদি সাহিত্য কিছু হয়, এটা আমরা আধুনিক সাহিত্যের পরের সাহিত্য বলবো, অথবা উপনিবেশিক সাহিত্যের পরের সাহিত্য বলবো। আচ্ছা, সেইটা আর এটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমি বলছি, উপনিবেশ সাহিত্যের একটা সাল তামামি একটা হিসাব করেছিলেন একজন লোক, তার নাম কি জে.সি. ঘোষ। ইনি বিলেতে বাংলা পড়াতেন। 1948 সালে অক্সফোর্ডের ক্লারেন্ডন প্রেস থেকে তার বইটা বেরোর, নাম হচ্ছে বেঙ্গলি লিটারেচার। সব 2-1 বই। সেখানে উনি বলছেন, এই গত 150 বছরে আমাদের দেশে এমন একটা সাহিত্য তৈরি হয়েছে, উনি বলছেন ইংরেজ আমলে এটা অত্যন্ত উৎকৃষ্ট সাহিত্য, যাকে ইউরোপের যে কোনো দেশের ক্ষুদ্র সাহিত্যের সাথে তুলনা করা যায়। বলছে হ্যাঁ, it can be compared with the minor literature of Europe। এবং একটা বই দেখেন, ফ্রান্সের 2 পণ্ডিত একটা বই লিখেছেন, বইয়ের নাম কি, দলুজরা একটা বই লিখেছেন, বইয়ের নাম কি, কাফকা টুয়ার্ডস এ মাইনর লিটারেচার। অর্থাৎ একা কাফকার যে লিটারেচার, গোটা বাংলা সাহিত্যকে তার সাথে তুলনা করা যায়।
ইংরেজ আমলের সাহিত্য দিয়ে, কিন্তু তার আগে যে আমাদের সাহিত্য ছিল সেটার কি হলো? এখন দেখেন ইংরেজদের বাইরে যে ইংরেজ আছে আমেরিকান, তাদের মধ্যে একটা নতুন চেতনা তৈরি হয়েছে। তারা ইংরেজ আসার আগে যে এখানে, আগের কথা বাদ দেন, অন্তত 400 বছর যে বাংলা সাহিত্য ছিল, যেটাকে আমরা পুঁথি সাহিত্য বলে নগ্ন করেছি এবং লোক সাহিত্য বলে অবজ্ঞা করেছি, সেই সাহিত্যটা এখন আবার দাম বাড়তে শুরু করেছে, যে কারণে এখন আবার নতুন করে লোকে লালন ফকিরের নাম নিচ্ছে। আমেরিকায় দেখেন, আমি বলছি, সিরাজউদ্দৌলা পরাজয়ের 8 বছর আগে ময়মনসিংহের কবি গঙ্গারাম একটা বই লিখেছিলেন, এটার নাম হচ্ছে মহারাষ্ট্র পুরাণ, বর্গীর হামলা নিয়ে। এটা অনুবাদ করেছে তারা। চৈতন্য ভাগবতের অনুবাদ হচ্ছে এবং যত পুঁথি সাহিত্য, পিরালি সাহিত্য সব এখন ইংরেজিতে অনুবাদ হচ্ছে। এখন দেখা যাচ্ছে এমনকি ভারতবর্ষে যে সাহিত্য ছিল যেখান থেকে অনুবাদ হয়েছিল, আলাউল করেছিলেন মৌলানা মঞ্জনের ধরেন মধুমালতী, মালিক মোহাম্মদ জায়েসের পদুমাবত, এইগুলো আবার অনুবাদ হচ্ছে ইংরেজিতে। এখন ইংরেজিতে অনুবাদ হচ্ছে বলে আমরা আবার পড়তে পারছি। আমরা বাংলায় অনুবাদ করেছি কিন্তু দ্বিতীয়বার ইংরেজি অনুবাদের মাধ্যমে পড়ছি। এখন দেখা যাচ্ছে ইংরেজ আসার আগে দেশে যে 200-250 বছর, 400 বছর, 500 বছর যে সাহিত্য ছিল, সেই সাহিত্য খুব ফেলনা ছিল না। অর্থাৎ জেসি গোসের সঙ্গে মনে হয়েছিল ওই সাহিত্য কোনো সাহিত্যই নয়। উনি পরিষ্কার লিখছেন ইংরেজ আসার আগে দেশে যে সাহিত্য ছিল সেটা তুচ্ছ গ্রাম্য সাহিত্য, এটা পড়া যায় না। ইংরেজ আমলের শেষের দিকে দেখুন, যখন নতুন জাতীয়তাবাদ জাগছে, তখন দীনেশ চন্দ্র সেন বলছেন আমাদের ওই সাহিত্য কিন্তু অত ফেলনা না, এরও পড়ে দেখেন। তখন রোমা রলা প্রভৃতি ইউরোপীয় পণ্ডিতদের দিয়ে তিনি লম্বা লম্বা ছাড়পত্র নিয়েছেন। এখন পড়লে বেশ মজা লাগে। দীনেশ সেনের ইংরেজি, কলকাতার ইংরেজি, বাবু ইংরেজি, কিন্তু তার মধ্যে উনি আপ্রাণ চেষ্টা করেছেন বাংলার লোককথাগুলোর অনুবাদ করতে। এই জন্য বললাম যে এখন আমাদের যারা জাতীয় সাহিত্য করতে চান, আমি তাদের বলবো আমাদের জাতীয় সাহিত্য কি। নজরুল ইসলামকে জাতীয় কবি উপাধি দিয়েছিলেন 1929 সনে বাংলাদেশের হিন্দু মুসলমান মিলিত সাহিত্যিকদের একটা কমিটি, যেখানে সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় হাজির ছিলেন। আপনারা জানেন এটার উদ্যোগ নিয়েছিলেন সওগাত পত্রিকা কর্তৃপক্ষ। জাতীয় সাহিত্য বলতে আমরা যাই বুঝি না কেন, তৎকালে কিন্তু ওই যে বলছিলাম 700 বছরের বিদেশি শাসন, সেই কারণে মধ্যযুগের কোনো সাহিত্যকে জাতীয় সাহিত্য বলে নাই তৎকালীন বাংলার বুদ্ধিজীবীরা। যেমন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা, তিনি একটা বই লিখেছিলেন 1932 সনে, নাম জাতীয় সাহিত্য। সেখানে উনি জাতীয় সাহিত্যের সংজ্ঞা দিয়েছে, আমাদের জাতীয় সাহিত্য হচ্ছে রামায়ণ এবং মহাভারত। অবশ্যই আমাদের জাতীয় সাহিত্য সেটা, কিন্তু বাকিগুলি কি সে বিষয়ে তিনি নিশ্চুপ। সেইখানে তারই শিষ্য এবং প্রশিষ্য তাকে অন্তপক্ষে 5টা বই উৎসর্গ করেছেন একজন, দীনেশ চন্দ্র সেন। তিনি বলেছেন আমাদের জাতীয় সাহিত্য বলতে এই লোক সাহিত্যগুলিও বোঝাবে, যে জন্য তিনি জসীমউদ্দিনকে একটা পাত্তা দিয়েছিলেন দীনেশ চন্দ্র সেন। আমি সেই জন্য বলবো যে আমাদের দেশ পরাধীন হবার আগে আমাদের যে সাহিত্য ছিল, যে সাহিত্যকে বলা যেতে পারে হিন্দু মুসলমানের মিলিত সাহিত্য, তখন হিন্দু মুসলমান বিরোধের বোধটা এত তীব্র ছিল না, পার্থক্য ছিল বটে। তখন একটা কথাই বলে, আব্দুল করিম সাহিত্য বিষয়ক যে পুঁথিগুলি আবিষ্কার করেছেন এগুলি বাংলার ঘরে ঘরে পঠিত হতো। অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের মাতৃভাষা উর্দু না বাংলা, এই তর্ক উঠবার আগে বাংলাদেশের মুসলমানরা কখনোই ভাবে না যে তাদের মাতৃভাষা উর্দু। তারা বাংলাতেই পুঁথি পড়েছে এবং বাংলাতেই তারা কাজকর্ম করেছে। বাংলাদেশে এসে বসবাস যারা করেছে অথবা বাংলাদেশে যারা আগে বাংলা ভাষা ছিল, মুসলমান উভয় ধরনের লোকই বাংলায় তাদের কাজ করবার চালিয়েছে। কিছু কিছু মুসলমান আমাদের মেহেরজান ছবির নানাজানের মতো, যারা বাংলা, উর্দু, ইংরেজি তিনটাই বলতে পারে, খনকার সাহেবের মতো, মানে নামে মুসলমানদের মধ্যে সভাপতি জিনিসটা আছে এটা বাংলায় বোঝা যায়। কাজী, খনকার, মির্জা এবং খাজা এগুলো হচ্ছে সভাপতি মুসলমান। আমি আবিষ্কার করে প্রীত হলাম খান সভাপতি মুসলমান নয়, বুঝে এরা 2 নম্বর মুসলমান। আমরা বললাম পাঠানের জাত বলে নামে যদি প্রকাশ হয় আর কি, মোগলরা হবে সভাপতি আর পাঠানরা যেহেতু পরাজিত হয়েছে আগে, তারা কিন্তু আর সভাপতিতে নাই বাংলার। যাও বাংলার মধ্যে যে এই যে বাঙালি হিন্দুদের জাতিভেদ ইসলামের ভিতরেও প্রবেশ করলো, এটা কিন্তু অকারণ নয়। কাজে এখন যদি আমরা জাতীয় সাহিত্যের কথা বলি, দুটো কথা বলতে হয়। প্রথমে আমি জাতীয় সাহিত্য বলি যতটুকু এলাকায় লোকে বাংলায় কথা বলে, এই কথাটা বলছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে অনেক নিন্দা আমি করে থাকি জানি, কিন্তু একটা প্রশংসা করতেই হবে, সেটা হচ্ছে উনি বলছেন আমরা বাংলা ভাষায় কথা বলে থাকি, এই জন্য আমরা বাঙালি। আমি মনে করি এর চেয়ে চমৎকার সংজ্ঞা হয় না। এই জন্য রবীন্দ্রনাথকে এখন তার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া আমার আর কোনো পথ নাই। এই রবীন্দ্রনাথ বলছেন যে আমাদের জাতীয় সাহিত্য হচ্ছে আমরা বাংলায়, তাহলে বাংলা যে অঞ্চলেরই হই, আমি রাডের হই, আমি সিলেটের হই, আমরা বাংলায় বলবো। উনি একটু বেশি বাড়িয়ে বলেছিলেন আসামও আমাদের, উনি দাবি করেছেন উড়িষ্যাও আমাদের। আমার একটা কবি ইকবালের মতো, আসাম হামারা, উড়িষ্যা হামারা ও কলকাতা হামারা, সারে বাংলা হামারা। আমি বলছি আমাদের এটা জাতীয় সাহিত্য, এটা একটা সংজ্ঞা হতে পারে। কিন্তু জাতীয় সাহিত্যে আর একটা কথা আছে, বিপজ্জনক দিক হচ্ছে বাংলা যেহেতু নানা শ্রেণীর লোক আছে, এই বাঙালি মুসলমান কে? বাঙালি হিন্দুরা কি বাঙালি নয়? আশ্চর্য। আমি শরৎচন্দ্র কিন্তু আমাকে আসলে থাপ্পড় দিতেন, কি বলো তুমি বাঙালি হিন্দুরা বাঙালি নয় মানে?
বলছে বাঙালি মুসলমানদের বাঙালি বলা যায় কিনা, কারণ মুসলমানরা বলছে আমরা বাঙালি নই, তো শরৎচন্দ্রের দোষ কি? এটা বলছে কে? আব্দুল লতিফ বা আমির আলী বা এই জন্য লোকেরা যারা বাংলা কথা বলতেন না। কিন্তু বাঙালি মুসলমান বলতে যাদের বোঝা তারা কারা? আমি মেহেরজান ছবির সম্পর্কে আমার আরেকটা অভিযোগ হচ্ছে, আপনারা অনেকে হয়তো ছবি দেখেন নাই, তারা আমাকে ক্ষমা করবেন, আমি দুর্ভাগ্যবশত দেখেছি এটা। তো সেই ছবিতে বলছে যে বাঙালি মুসলমান চিরকাল নির্যাতিত হয়েছে, তারা লড়াই করেছে বটে, তারা মাঠের মধ্যে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে, সকাল 8টার সময় আজানের ধ্বনি বেশি আসে তাদের দেশে, এরা যে এরকম ভালো জাতি, এই জাতি মানে এখানে যখন সকাল 8টা বাজে, আপনি খেয়াল করছেন না কেন? তখন সৌদি আরবে তো এখনো সকাল, ওই আজানটা আমরা শুনতে পাই 3 ঘন্টা পরেও আসে তা আজানের ধ্বনি। এই অবস্থায় এই ছবির মধ্যে যদি আমরা দেখি, এই মুসলমানরা এত ধর্মভক্ত যে মাঠের মধ্যে তারা চারপাশে এক পাশে রেখে নামাজ পড়ে, তাদের মুক্তি কিন্তু তারা তবুও পায়নি। এটা আহমদ সফার কথাকে তারা ওখানে ব্যবহার করেছেন। কিন্তু বাঙালি মুসলমান বলতে আমাদের শুধু খোঁজা আর খানকারকে বুঝলে চলবে না। বাংলাদেশে যারা কাজ বাজ করে, যাদেরকে নিম্ন জাত বলা হচ্ছিল, যাদেরকে হাঁড়ি বাগদি দম বলা হতো, এইটা নিয়ে একটা তর্ক আছে আমাদের ইতিহাসবিদদের মধ্যে। আপনারা জানেন বাঙালি মুসলমান কারা? আমাদের সর্বশেষ বলছি মোহাম্মদ আব্দুর রহিমের যে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস, তাতে দেখবেন উনি হিসাব করে দেখাচ্ছেন আমাদের অন্তত শতকরা 70 জন লোক বিদেশ থেকে আসছে মুসলমান হতে, আর শতকরা 30 জন স্থানীয় মুসলমান। এইটাকে আপনি আবু গজনবী বলে এক লোক বলেছিলেন, সেটাকে উনি আর একটু মডার্নাইজ করেছেন আর কি। আব্দুল করিম ছিলেন চট্টগ্রামের যে ভাইস চ্যান্সেলর, উনি মারা গেছেন, উনি বলেন না এত বেশি হবে না, তবে আমাদের স্থানীয় মুসলমান আর একটু বেশি হবে। এই তর্ক থেকে আমাদের মধ্যে এই যে সরাপতি এবং ক্লাস দ্বন্দ্ব, এটা অতিক্রম করে কি আপনার বাংলার জাতীয় সাহিত্য কি বলবেন? হিন্দু মুসলমান ডিভাইডের কথা আমি আগে বলেছি, এখন আঞ্চলিক ঐক্যের কথা আমি বলেছি, এখন বলি শুধু এই শ্রেণী দ্বন্দ্বের কথাটা না বললে কথাটা সম্পূর্ণ হয় না। এখন আপনাদের আরেকটা কথাকে জিজ্ঞেস করা যায়, বাঙালির মধ্যে নারী এবং পুরুষের তো একটা বিরোধ আছে। আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে নারীরাই শুধু বাঙালি, পুরুষেরা বাঙালি কিনা সন্দেহ। কেন? এখনো মেয়েরা শাড়ি পরে। দেখেন আমি আর বাংলার জাতীয় পোশাক পরছি না, আমি বাঙালি রইলাম কোথায়? আমাদের পুরুষেরা বুকের মধ্যে শামসুর রহমানের কবিতা লিখলেও আমরা কিন্তু খানিকটা ইউরোপীয় হয়ে গেছি। এটাও বোঝার বিষয়। প্রত্যেক দেশে জাতির জাতীয়তা রক্ষা করার দায়িত্ব তার মেয়েদের মধ্যে হবে কেন? এটা আপনাদের ভাববার বিষয়। যে আমরা এখনো বলি জাতির জাতীয়তা রক্ষার দায়িত্ব একলাই জন্য মেয়েদের, তারা জাতীয় ড্রেস পরবে। এখন মেয়েরা বা জাতীয় ড্রেস দুইটাতে ভাগ হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা বাঙালি মুসলমান মেয়েরা শাড়ি পরা শুরু করেছে কবে? খবর নেন তো, কয়শো বছর আগে? বেশি আগে নয়, 200 বছর হবে না। আবার এখন যে উত্তরবার, এই যে আমরা ঢাকা যে লেহেঙ্গার আদর বাড়তেছে, লক্ষ্য করতেছেন, এটাও কিন্তু অর্থাৎ পোশাকের মধ্যে কিছু আশপাশে পরিবর্তন হয়। আমরা ইংরেজদের পোশাক গ্রহণ করেছি, আমি মনে করি না যে এটার মধ্যে মহাভারত শুদ্ধ হয়েছে। ইংরেজদের ভাষা গ্রহণ করলেও আমরা আমাদের জাতীয়তা বদলাতে পারবো না। মধুসূদনের কথা মনে আছে, উনি বলতেন যখন আয়নার মধ্যে নিজের মুখ দেখি তখন টের পায় আমি বাঙাল, খাঁটি বাঙাল, যশোরে বাঙাল। মানুষের চেহারা কিন্তু বদলায় না, সময় লাগে। অনেক কয় জেনারেশন ধনী হলে, হুমায়ুন আহমেদ বলছেন, মানুষের চেহারা এমন মোলায়েম হয়, তা আমাদের বেশি মোলায়েম হয়নি। তাহলে জাতির শেষ পর্যন্ত বলে এখন আসি ফ্রান্স ফানোর কথা দিয়ে শেষ করি। উনি যে বইটা লিখেছেন, একটা বই আমি অনুবাদ করছি, আপনারা হয়তো দয়া করে অনেকে পড়েছেন 2-1 চ্যাপ্টার। এটার নাম হচ্ছে হু নোয়া মাস্ট ব্লং, ফ্রেঞ্চে যেটা বলেছে কালো পোস্তা ধলা পোস্তা নিয়ে। আমি এটা একটা মানে মস্করা করে অনুবাদ করলাম, মস্করারও আবার ঠেলা আছে আর কি। লোকে যদি এটা মানে সিরিয়াসলি নেয় তাহলে অত বিপদ হবে, আমি এটা মস্করা করেই করেছি। সেই বইতেও উনি দেখাচ্ছেন মানুষের বিপর্যয় শুরু হয় ভাষা থেকেই। আমি আজম সাহেবকেও একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি এক্ষেত্রে, ওনাদের দেশের একটা ভাষা ছিল, ওটার নাম ছিল ক্রেওল। মার্টিনিক একটা ছোট দ্বীপ, আমাদের সন্দ্বীপের চেয়ে একটু বড় হবে, হাতিয়ার সমান হবে দ্বীপটা। সেই দ্বীপে ফরাসি ভাষা মানে তারা ছোটবেলা থেকে শিখেছে। ওই ভাষা এখনো সাহিত্য লেখা যায় কিনা লোকে দ্বন্দ্ব করে। উনি ভালো ফরাসি শিখেছেন এবং ফরাসি গদ্য তিনি ফরাসি বালকদের চেয়ে ভালো লেখেন। তবু উনি বলছেন যে আমাদের এখানে মায়েরা আমাদেরকে স্কুল কলেজে শুধু ফরাসি শেখা, বাড়িতেও যেন আমরা ক্রেওলে কথা না বলি তাহলে মায়েরা আমাদের হুমকি দেয়। সেই জন্য উনি বলছেন মানুষ মানুষ হয়েছে ভাষার গুণে, অন্য প্রাণীর থেকে নিজেকে আলাদা করেছে। আল ইনসানু হাইওয়ানুন নাতিকুন, মানুষ বাকশক্তি সম্পন্ন প্রাণী এবং মানুষ যুক্তিশীল প্রাণী, একই কথা। কিন্তু মানুষ যখন নিজের যুক্তি হারিয়ে ফেলে তখন সে তার বাকশক্তিও হারায়, সে তার অন্য ভাষার দিকে যায়। এটা হলো এই জন্য বলছি কি, আমাদের ফাহাদ মজার বলতেন প্রথম বিপ্লবের খুন বেরোবে ভাষা থেকে। আমি যে প্রথম বিপর্যয়ের খুনও ভাষা থেকে ঝরতে শুরু করে। মানুষের ভাষায় মানুষের মধ্যে প্রথম বিপর্যয় টেনে নিয়ে আসে। ঔপনিবেশিক সাহিত্য বা উত্তর ঔপনিবেশিক বা বাজে ঔপনিবেশিক বা পর ঔপনিবেশিক যাই বলেন না কেন, সেটার জন্য প্রথম লড়াইটা আমাদের ভাষা থেকে শুরু হয়। উনি এই জন্য প্রথম চ্যাপ্টারের নাম দিয়েছিলেন দি নিগ্রো অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। কার বইয়ের নাম? ফ্রান্স ফানোর বইয়ের প্রথম অধ্যায়ের নাম। আমি না অনুবাদ করেছি কালা আদমের ভাষা।
কালা আদমের ভাষার ক্ষেত্রে যা যা ঘটে বলে উনি উদাহরণ দিয়েছেন, আমি বলছি আমাদের মধ্যে এখনো তাই ঘটছে। যদিও বা আমরা একটা এমন জাতি যার এখন লোক সংখ্যা 15 কোটি, ভারতের লোক ধরলে আমাদের প্রায় 25 কোটি লোক বাংলায় কথা বলে, তারপরেও আমাদের ভাষা, আমি বলবো বাংলাদেশে বাংলাকে আমার একটা বিদেশি ভাষা মনে হয়। আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম আজ থেকে 10-11 বছর আগে মার্কিন দেশে থাকার সময়, সেটা বহুদিন পরে প্রকাশিত হয়েছে। সেখানে আমি বলেছিলাম বাংলা একটি ভাষা নয়, বাংলা বহু ভাষা। খুব বেশি লোকে আমাকে গালি দেয় নাই, 2-1 জনে যারা গালি দিয়েছে তারা বলছে এটা কি কথা হলো, বাংলা আবার বহু ভাষা কিসে? আমি যে বাংলা ছেলেদের ভাষা একরকম, মেয়েদের ভাষা একরকম বলে বহু ভাষা হইতে পারে, কাজে গরিবের ভাষা একরকম, ধনীর ভাষা একরকম আরেকটা ভাষা হইতে পারে। আমরা একটা গান গাইতে না, আমাদের এই দেশ সব মানুষের, ছোটদের বড়দের, গরিবের মুচ্চের লুচ্চার হান্টার, এরকম অনেক ভাষা আছে না? আমাদের এই ভাষা হচ্ছে সেরকম ভাষা যে অনেক লোকের ভাষা, তাহলে এটা বহু ভাষা। কিন্তু এখন আমার মনে হয় আমাদের ভাষা একটা বিদেশি ভাষা, দুই অর্থে। এটা বলে আমি শেষ করব। এক হচ্ছে বাংলা এই দেশে একটা বিভাষার মর্যাদা অর্জন করতে চলেছে। বাংলাদেশে যারা আরো আমি বলবো জাতি আছেন, যারা বাঙালি নন, অবাঙালি জাতি আছেন, তাদের অন্য এক বেদনা আছে যেটা আমি বুঝতে পারি না ব্যক্তি হিসাবে, কিন্তু আমাকে যুক্তি আকারে বুঝতে হবে। কারণ একদা আমি যখন এই যন্ত্রণায় ছিলাম, সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, আমরা নিজেরাই নিজেদের হৃদয় ভিতরে বেমালুম জিনিসটা এখন কিন্তু আমি পকেটে নিয়ে ঘুরতেছি। আমার ভাষা যেমন আমাদের লেখাপড়া আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই, সেটা ঠিক আছে, আগে থেকে চলছিল, যেমন চলছে তেমন চলছে। ধরেন বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে বলি, আমরা ইংরেজিতে বই লিখি, ভালো। কিন্তু আমাদের নিচে যে বাচ্চাদের স্কুল, যেগুলিকে আমরা যে শিশুর বাগান, কিন্ডার গার্টেন, সেইগুলিতে এখন ব্যতিক্রমহীন ভাবে ইংরেজিতে পড়ানো হচ্ছে কেন? কতগুলি লেখাপড়ার স্কুলের নাম দেখছেন, ইংরেজি মাধ্যমে দেশীয় শিক্ষা, খেয়াল করেছেন আপনারা? অনেকগুলি স্কুল। তাতে বোঝা যাচ্ছে আমাদের উচ্চ শ্রেণী যারা একদিন রক্ত দিয়েছিল বলে অহংকার করে 52 সনে, যারা 71 সনের যুদ্ধ নিয়ে এখনো গর্ব করে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে স্পষ্ট কথা বলে, তারা কিন্তু নিজেদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াচ্ছে, সেটা আমি করি না, দেশকে তারা ইংরেজিতে রূপান্তরিত করতে আগ্রহী শুধু নয়, তারা বদ্ধপরিকর। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আমাকে, তবে তারা সব জায়গায় ইংরেজি বাধ্যতামূলক চাপ দিচ্ছে না কেন? এখনো তারা সাহস করছে না। তারা বলছে কি, জনগণ না চাইলে ইংরেজি মিডিয়াম হবে না। পত্রিকার হেডলাইন আপনি যদি বলেন, জনগণ যদি না চায় এই দেশে ইংরেজি মিডিয়াম হবে না, এই হচ্ছে তাদের বক্তব্য এসে দাঁড়িয়েছে। জনগণ সম্ভবত চায় না বলে ইংরেজি মিডিয়াম হচ্ছে না, কিন্তু আর সব জায়গায় ইংরেজি মিডিয়াম হচ্ছে। ঢাকা শহর দিয়ে আপনি হেঁটে যান, এখন ফেব্রুয়ারি মাস আসন্ন, আমারও মাঝে মাঝে ফেব্রুয়ারি আসলে ভাষা প্রেম একটু বৃদ্ধি পায়, ভোল্টেজের মতো। তা আমিও বললাম, হাঁটা দেখেন ঢাকা শহরে, আপনি সাংবাদিকরা, আমি বহুদিন বলেছি, আমাদের রাসেলকে আমি বলেছি, আপনি হাঁটুন, আপনি আমাদের জাতীয় সংসদে যান, জাতীয় সংসদের পাশে যে গাছগুলো আছে নিচে, যে সেখানে যে দিচ্ছে, এখানে গোসল করা আইনত দণ্ডনীয়, প্রত্যেকটা সাইনবোর্ডে একটা একটা ভুল আছে। মানে প্রচলিত বাংলা বানান দিতে একটা সাইনবোর্ডে লিখতে পারে না। কিন্তু আমি একজন সাংবাদিককে দেখি নাই এটা একটা পত্রিকায় নিউজ করতে। প্রথম আলো তো দেশের মুক্তির জন্য, মাকে ভালোবাসার জন্য মায়ের কাপড় খুলে ফেলছে, কিন্তু তারা এই কাপড়টা তো খুললো না। এই জন্য বলছি, এই দেশে বাংলা ভাষায় আমরা ঠিকভাবে লিখতে পারতেছি না, আর বাংলা পড়াশোনার জন্য স্কুল কলেজে নতুন করে ইংরেজি চালু করছি, আর তারপরে বলছি আমরা স্বাধীন হয়েছি এবং আমরা এখানে পরাধীন দেশে জনসংস্কৃতির লড়াই করব। এই দুই স্ট্যান্ডার্ড হবে না। আমি মনে করি বাংলাদেশের বর্তমান শাসক শ্রেণীর মনে গভীর সংকট দেখা দিয়েছে। এইটাই হচ্ছে ট্র্যাজেডি, যে এই দেশ যদি স্বাধীন না হতো, তারা শাসক শ্রেণী হতে পারতো না, তাদের পক্ষে প্রধানমন্ত্রী হওয়া যাওয়া সম্ভব হতো না, তারা বড় জোর কি হতেন, মুখ্যমন্ত্রী হতেন। এই যে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীতে রূপান্তরের পার্থক্যটা কি? আপনি কি এটা ভাষার পার্থক্য মনে করেন? সংসদ বাংলা অভিধান এটা ব্যাখ্যা করবে না, এটা রক্তের পার্থক্য। লক্ষ্য করার বিষয়, আমাদের এই নামটা লিখতে হয়েছে রক্ত দিয়ে, কিন্তু তারপরে আমরা হঠাৎ করে ফিরে গেলাম। এখন বলছি কি, এইটা হচ্ছে আমাদের লাভের দিক। কিন্তু এখন দেখলাম যদি ইংরেজি না হয় আমাদের, আমরা যদি আমেরিকার সাথে ব্রিটেনের সাথে সমতালে না চলি, অর্থাৎ তাদের মতো না হই, আমি যদি বাড়িয়ে গিয়ে তার সাথে প্রেম না করি, প্রভুর সাথে আত্মমর্যাদার সাথে প্রেম করলে কোনো আপত্তি নাই। ফ্রান্স পানো তার বইতে বলছিলেন, এটা দিয়ে আমি শেষ করতে চেয়েছিলাম, যে আমি আজকে এই বই লিখতে শুরু করেছি ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা সম্ভব এবং ভালোবাসার প্রয়োজন আছে। জগতের জাতিতে জাতিতে কোনো ভেদ নাই, মানুষ একটাই জাতি, আছাড়া অন্য কোনো জাতি আমি স্বীকার করি না। এটা আমাদের কবির মতো তিনি বললেন। কথাটা অনেকও আগে বলেছেন, আমি শুধু আমার হাতে কাছে কনভেনিয়েন্ট পেয়েছি বলে। উনি যেমন বলছেন যে এম এস সেজার ছাড়া তাদের আর কোনো কণ্ঠ নাই, কথাটা হয়তো স্ট্রিক্টলি সত্য নয়, আরো কণ্ঠ আছে, আমরা সেগুলো শুনিনি, কিন্তু এটা শোনা গেছে যে তিনি ফরাসিতে লিখছেন। এখন সেই আমি ফ্রান্স পানোর কথা দিয়ে বলবো, উনি বললেন যে আমি বিশ্বাস করি মানুষে মানুষে মিলনের সময় এসছে, মানুষ একটাই জাতি, কিন্তু এই জাতির পথে বাধা দিয়েছে কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম কেন বাধা দিয়েছে? ইউরোপীয়রা আফ্রিকা থেকে দাস ধরে নিয়ে আমেরিকা গিয়েছে, আমরা দেখেছি, এটা কলোনিয়ালিজম বা পুঁজিবাদের ফল বলতে পারে।
কিন্তু তারা একটা দাস ওখানে ইউরোপ থেকে সাদা মানুষ ধরে নিয়ে যায়নি। গণতন্ত্রের শ্রমিক শোষণ চলে, আয়ারল্যান্ডের শ্রমিকদের শোষণ করে ইংল্যান্ডের শিল্প কারখানা গড়ে উঠেছে, কিন্তু আয়ারল্যান্ডের একটা লোককেও দাস করে আমেরিকা নিয়ে যাওয়া হয়নি। তাহলে আপনাকে শুধুমাত্র যে কোনো শোষণ সমান বললে চলবে না, যে কোনো অপরাধ সমান বললে চলবে না। বর্ণবাদ মানে গায়ের রং বা বর্ণভিত্তিক যে জাতীয়তাবাদ, যেটা অন্য জাতিকে নিজেকে ছোট বলে, সেটা একটা বিশেষ ঘটনা, সেটাকে হিসাবের মধ্যে নিতে হবে। এবং এটা পৃথিবীতে স্থায়ী করেছে এই ঘটনা, যার নাম দিয়েছে আমরা উপনিবেশবাদ। কলোনিয়ালিজম এন্ড রেসিজম দে আর টুগেদার। যে কারণে উপনিবেশবাদ কলোনিয়ালিজমকে স্থায়ী করেছে। আফ্রিকা থেকে লোক ধরে নিয়ে গিয়ে দক্ষিণ আমেরিকায়, উত্তর আমেরিকায়, মধ্য আমেরিকায় দাস হিসেবে ব্যবহার করে ইক্ষুর ক্ষেতে কাজে লাগানো, সেখানকার তামাক খেতে কাজে লাগানো, কার্পাসের ক্ষেতে কাজে লাগানো, এটা তারা করেছে। এটা শুধু শ্রমিক শোষণ নয়, এটা জাতীয় শোষণও বটে। এইটা যতক্ষণ আমরা বুঝতে না পারবো, এখন কিন্তু পৃথিবীর যেগুলো সবচেয়ে গরিব দেশ আমরা আছি, তাদের কেউ কেউ প্রমোশন পাচ্ছে, আমরা যারা প্রমোশন পাচ্ছি না, আমাদের সকলের গায়ের চামড়া হয় কালো অথবা বাদামি অথবা অন্যভাবে আমরা বলবো অশ্বেতকায়। এই জন্য আমি কিছু লিখতে না পারে বাংলা লিখেছি আধলা আদমি, মানে আমরা নন হোয়াইট। ইংরেজিতে লেখে কি কালার্ড ম্যান। এখন কেমনে বাংলা অনুবাদ করবো? আপনি রঙিন মানুষ বলবেন, তাহলে তো ফানুস হয়ে যাবে। তাই আমি বলেছি আধলা আদমি। এই আধলা আদমির দেশ যেগুলো আছে, সো কল থার্ড ওয়ার্ল্ড, এখন বলছি থার্ড ওয়ার্ল্ড আর নাই, কিন্তু শোষণ আর নাই তো বলতে পারছেন না। শোষণের পাত্র পাত্রী বদলাচ্ছে, কিন্তু আছে। যতদিন পর্যন্ত পৃথিবীতে এই মৌলিক অবিচার বা অন্যায় দূর করা না যাবে বা দূর করার কর্মসূচি না থাকবে, আপনার সাহিত্য তাকেই প্রতিফলিত করবে। তবে হ্যাঁ, এই অবসান ঘটানোর জন্য আমাদের যদি কোনো আশা না থাকতো, কোনো ভরসা না থাকতো, তাহলে আমরা বই লিখতাম না। ফ্রান্স মানে যদিও ফরাসি ভাষা লিখেছেন, কিন্তু তার কথার মধ্যে হচ্ছে উনি বলছেন আজ আমি বিশ্বাস করি মানুষের মানুষের জাতিতে ভালোবাসা সম্ভব, কিন্তু এই ভালোবাসার মধ্যে প্রতিবন্ধক হচ্ছে একটা জিনিস, যে কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ থেকে উদ্ভূত যে বর্ণবাদ, সেটার অবসান করতে হবে। কাজে কোনো কালো মেয়ে যদি শপথ করে বলে আমি সাদা ছেলে ছাড়া বিয়ে করবো না, উনি বলেন এটা মানসিক অসুস্থতা। অনুরূপভাবে কোন সাদা কালো ছেলে যদি গিয়া ফ্রান্সে গিয়া বলে কি আমি অন্তত এখানে আগে 15টা সাদা মেয়ের সাথে শুয়ে প্রতিশোধ নেব আমার জাতির উপর তারা যা করেছে, এবং সে লোহাব বন্দরে নেমে প্রথমেই ছোটে সে সেই সমস্ত বাড়িতে যেগুলিকে আমরা অতিথি বাড়ি বলি, এবং লিখেছে তারপর তারা ট্রেনে ওঠে। প্যারিসে যাওয়ার আগেই তারা এক দফা তাদের গ্রাজুয়েশন সম্পন্ন করে নেয়। উনি বলেন এটা অসুস্থতা। এবং সেই সাদা মেয়েরা যারা স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে বলে কি এ নিগ্রো ইজ ট্রাইং টু রেপ মি, উনি বলেন এটা মানসিক অসুস্থতা। এই অসুস্থতা কোনো ব্যক্তির অসুস্থতা নয়, এটা সামরিক অসুস্থতা। এইখানে তিনি ফ্রয়েড এবং লাকানকে পর্যন্ত সমালোচনা করে বলছেন এটাই হচ্ছে সাইকো অ্যানালিসিসের ঐতিহাসিক সীমাবদ্ধতা। তারা বর্ণবাদের জাতিগত ভিত্তিতে ধরতে পারে না। এবং তিনি একজনকে খুব গভীরভাবে সমালোচনা করেছেন, তার নাম হচ্ছে ওক্তাব মানোনি। তিনি মাদাগাস্কারে 1948 সালে যে বিদ্রোহ হয়েছিলেন সেটার বিরুদ্ধে একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে প্রসপেরো এন্ড কালিবার, সাইকোলজি অফ কলোনাইজেশন। সেটা সমালোচনা করেছেন 4th অধ্যায়ে ফ্রান্স ফানো এই বইতে। বলছেন যে এই মাননী লোকটা এই কাজটা ঠিক করেননি। দি সো কল ডিপেন্ডেন্সি অফ কালার্ড পিপল আর ব্ল্যাক পিপল, এটা ঠিক নয়। যাই হোক, আমি অনেক লম্বা কথা থেকে এখন শর্ট করলাম। যদি মানুষের মধ্যে ভালোবাসা সম্ভব হয়ে থাকে, উনি বললেন, তাহলে আজ ভালোবাসার পথে যে বিকৃতি সেটা আমাদের দূর করতে হবে, এবং সেই দূর করার সংগ্রাম শুরু হবে পৃথিবীর কেন্দ্র যেখানে সেখান থেকে। তো পৃথিবীর কেন্দ্র কোথায়? ফ্রান্সে। বলেন না, পৃথিবীর কেন্দ্র হচ্ছে আমি যেখানে সেখানে, মানে আমাকে বইটা লিখতে হবে। আপনি বলতে পারেন এই বই কজনে পড়বে, সেটা নয়। ওই বইটা এখন স্পান্দিয়ার আরিয়ন পড়ছে। কত বছর পরে? এই বই লেখা 1952 সনে। আজকে ঠিক 60 বছর পরে এই বই আমি অনুবাদ করছি। মানে এই বই একটা প্রতীক মাত্র। এই জন্য বলছি যে কোন জিনিসই বৃথা যাবে না, আয়োজন বৃথা যাবে না, যদি তার সাথে সত্য থাকে। সত্য কাকে বলে? এই হচ্ছে আমার বক্তব্য। সত্য কিন্তু আসমানে থাকে না, সত্য আপনার ভিতরে। আপনার নিজের সত্যই আপনি আসমান থেকে মাঝে মাঝে ওহি আকারে পান। এই জন্য বলছি আমাদের হৃদয় যেমন আমাদের বুকের ভিতরে নয়, এটা যেমন আমার বাজুতে দেখা যায়। আপনারা হাইটা ঢাকা শহরের একটাই আমি অনুরোধ করে শেষ করি, ঢাকা শহরে হেঁটে হেঁটে আমাদের সাইনবোর্ড গুলো জরিপ করুন। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আপনারা তো জনশক্তিতে লড়াই করতে পারবেন না, জানি মধ্যবিত্ত অধ্যাপক দুর্বল এবং ভীরু, এবং তিনি বাইরে যেতে চান না, আমিও চাই না। কিন্তু ঢাকা শহরে হাঁটতে তো অসুবিধা নাই। আপনি একটা তালিকা করেন, যে কোনো 1000 কন্টিনিউয়াস 1000 সাইনবোর্ডের নাম লেখেন, তার মধ্যে দেখেন কয়টা ইংরেজিতে কয়টা বাংলা। কেন এটা দরকার? কেন এটা কিছু নয়, আমার মন যে কি সেটা কখনো দেখা যাবে না, সেটা শুধু ভাষায় দেখা যাবে। কাজেই এই আলোচনা করার তাৎপর্য এখানে যে পরাধীনের সাহিত্য এবং জনসংস্কৃতির লড়াইয়ের তাৎপর্য এখানে যে সাহিত্যের মধ্য দিয়েই মানুষের মনকে দেখা যায়, ভাষার মধ্য দিয়েই মনকে দেখা যায়। সংস্কৃতি কথাটা আলাদা নয়।
কিন্তু তবু কোনো কোনো লোকের মধ্যে এই মনোভাবটা কাজ করে। দেখেন ধানমন্ডি যাবেন, 8 নম্বর ব্রিজের এইদিকে একটা রাশিয়ান কালচারাল সেন্টার ছিল, ওটাতে এখন পরিষ্কার করে লেখা আছে রাশিয়ান সেন্টার অফ সায়েন্স এন্ড কালচার। ও ধরে নিয়েছে সায়েন্সটা নিশ্চয়ই কালচারের বাইরের একটা ক্যাটাগরি, কিন্তু আমি যেটাকে কালচার মনে করি তাদের সায়েন্স তার ভিতরেই পড়ে, সাহিত্য তার ভিতরেই পড়ে। আমার মনে হয় আমাদের দেশের সংস্কৃতি একটাই আছে, সেটা জনসংস্কৃতি, এটাই হচ্ছে দেশীয় সংস্কৃতি। কাজে সত্যিকারের যদি আপনি পরাধীনতা থেকে মুক্ত হতে পারেন তাহলে একটাই সংস্কৃতি হচ্ছে, সেটা জনসংস্কৃতি। আর যত সংস্কৃতি আছে উচ্চ শ্রেণীর সাহিত্য অথবা হিন্দু শ্রেণীর সাহিত্য বা মুসলিম অভিজাত শ্রেণী, সবই কলোনিয়াল সাহিত্য। কাজে আমি যদি আমার আন্দোলনকে সহজ করে নিয়ে আসি, আপনারা বলতে পারেন আপনি তো একটা খুব ডগমার কথা বললেন যেটার মধ্যে কোনো বিতর্ক চলে না। আমি আপনাদের বলেছিলাম আমার কাজ হচ্ছে একটা প্রবন্ধ নয়, একটা প্রশ্ন উত্থাপন করা। প্রশ্নটা হচ্ছে এই যে সংস্কৃতি যে কোনো সময় সত্য, সব সময় মূর্ত, সংস্কৃতি সবসময় একটা দ্বন্দ্বের আকারে বিরাজ করে। এখন সেই দ্বন্দ্বটা কি, এটা নির্ণয় যদি আমরা ভুল না করি তাহলে আমাদের লড়াই ব্যর্থ হবে না। সেটা কি, এইখানে যেটাকে উচ্চ শ্রেণীর সাহিত্য বলছেন, এখানে যেটা সাম্প্রদায়িক সাহিত্য বলছেন, এইটাই হচ্ছে সাম্রাজ্যবাদী সংস্কৃতি। এখানে আজকে ইংরেজি মিডিয়াম স্কুল চলছে, এটাই সাম্রাজ্যবাদী সংস্কৃতি। এটা স্বীকার করার মতো সাহস যদি আমাদের না থাকে তাহলে আমরা এই লড়াইয়ের মূল কারণই বুঝতে পারবো না। তাতে আপনারা এই দ্রুত বলতে পারেন তাহলে কি আমরা ইস্পান্দারের মতো 18টা ভাষা শিখবো না, আমরা কি আরবি শিখবো না? ওই যে আরবি শিখতে বলে আমার তো খুব ভালোই লাগছে, আমরা 2-1 আরবি পড়তে পারি, কিন্তু যদি আমি পড়তে না পারি, ও একটা ভাষাই পড়তে পারে না দেখলাম, নগোগি কি বলে অঙ্গোগি ওয়াতিঙ্গোর ভাষাটা যে কি সে মানে ওর ভাষাতে উদ্ধৃত করতে পারে না, যেহেতু অক্ষরগুলি হয়তো আমরা চিনবো না বলে দয়া করেছে আমাদেরকে, আর বাকি সব এসে করেছে। তা আমি আশা করি ইস্পান্ডিয়ার আপনি চীনা সংস্কৃতিও শিখবেন, চীনা ভাষাও আমাদেরকে শেখাবেন। আপনার এই চমৎকার প্রবন্ধের জন্য এবং আপনাদের সবাইকেও আমাদের এই দীর্ঘ আলোচনা শোনার জন্য আন্তরিক আমি শুকরিয়া জানাই।